Power in Action, a deep dive into coal-based plant operation. Now came the question, why should we attend to the webinar? We know coal-based power is very important because it gives us big part of our electricity. To build our future as engineers, we must know how coal power plants work actually. This webinar is a good chance to learn directly from experts who have real experience. By joining, students will get useful knowledge and practical idea for their student and future career. Thank you all for joining with us today. We are honored to have with us today our speaker, S.M. Noor Pranto sir, lecturer at Tripuri at East West University, former AGM BREB, former lecturer at DIU and SE. Also, our keynote speaker, MD Noor Alam Kusha sir, subdivisional engineer, CPGCBL, former lecturer ICST, former power plant operation training in Japan, former assistant engineer BTEC. Also, our honorable chairperson, sir, Professor Dr. Khairul Alum, Department of Electrical and Electronics Engineering, East West University. Firstly, I would like to invite our first speaker, Mr. Noor Alam Pranto sir, to give his speech. Sir, please share your speech. Thank you so much, Sharon. Now I'm going to share my screen, and please ensure me that my screen is visible or not. Can you hear me? Yes, sir. Is my screen visible right now? Yes, sir. Okay, thank you. First of all, I would like to thank our honorable guest, Engineer MD Noor Alam Tushar Bhai, Subdivisional Engineer, Coal Power Generation Company, Bangladesh Limited, and our honorable chairperson, sir, Professor Dr. Khairul Alam, sir, and our beloved student who have joined here today. And we have a lot of students registered for this meeting, but unfortunately, I think 1/3 of the students have joined. There may be some reasons, but we have a backup recording for this session. I will provide that later through their mails. First of all, আমি বেশি সময় নেব না, আমি খুব কম সময়ের মধ্যেই কোল ফর প্যারাডক্স নিয়ে কিছু বলার চেষ্টা করব, এবং মেইনলি আমাদের কিনোট স্পিকার যিনি আছেন তার দিকেই আজকের মেইন ফোকাসটা থাকবে। তো আমি শুরু করছি। এই হচ্ছে আমাদের আজকের টেবিল অফ কন্টেন্টস। আমি শর্টে কিছু স্লাইড দিয়ে ডেসক্রাইব করার চেষ্টা করব, কিছু নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক্স, যে কোল পাওয়ার প্ল্যান্ট বা কোল পাওয়ার আমাদের এই 21st সেঞ্চুরিতেও কেন জরুরি। তো শুরু করছি। শুরুতেই আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, আমাদের পার্টিসিপেন্ট অনেকেই হয়তো কোল পাওয়ার সম্বন্ধে অলরেডি তোমরা জানো, অথবা বিভিন্ন কোর্সে পড়েছো, অথবা সামনে পড়বে। তো প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করব। এটার অপশনটা তোমাদের স্ক্রিনে চলে যাবে। তোমরা একটু এই পোলটার অ্যান্সার দিবে। সেটা হচ্ছে, যখন তুমি কোল পাওয়ার নিয়ে প্রথমে চিন্তা করো, যে কোল পাওয়ার প্ল্যান্ট এটা নিয়ে যখন তোমার মাথায় ইমাজিনেশন আসে, তখন তোমার মাথায় প্রথমে কি অপশন মনে হয়? এই প্ল্যান্টটাকে বা এই পাওয়ারটাকে তোমার কি রিলায়েবল মনে হয়, নাকি মনে হয় এটা অনেক আউটডেটেড টেকনোলজি, নাকি মনে হয় না এটা আউটডেটেড হলে কোনো নেসেসারি, নাকি মনে হয় এটা খুবই ডার্টি? তো এই কোয়েশ্চেনটা তোমরা সবাই এখন জুমের স্ক্রিনে চলে যাবে সবার কাছে। এটা একটু আমি উত্তর নেওয়ার চেষ্টা করবো সবার কাছ থেকে। তারপরে সবার আন্ডারস্ট্যান্ডিং এর উপর দেখে আমি আমার ফার্দার সেশনটা কন্টিনিউ করব। সবাইকে একটু পোলটা অ্যান্সার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সবাই রেসপন্স করছো। আমাদের 4টা অপশন, একটা হচ্ছে রিলায়েবল, আউটডেটেড, নেসেসারি এবং ডার্টি।
কোল পাওয়ারটাকে আমাদের কাছে কি মনে হয়? সবাই একটু দ্রুত দিয়ে দিলে ভালো হয়। উম, আচ্ছা, আমার যেটা গেস ছিল তোমরা সেটার উল্টাটা দেখালে, তাহলে তোমাদের এই বিষয়ে মোটামুটি ভালোই নলেজ আছে। তো আমাদের 54% অফ পার্টিসিপেন্ট বলছে, এখন 52 হয়ে গেল, রিলায়েবল। 12% পার্টিসিপেন্ট বলছে আউটডেটেড। 4% বলছে ডার্টি, এবং 32% বলছে নেসেসারি। তো আমি ভেবেছিলাম তোমরা সবাই ডার্টিতেই ভোট দিবে আর কি, যেহেতু এটা নিয়ে অনেক মাতামাতি হয় যে ডার্টি পাওয়ার প্রচুর পলিউশন। তো দেখা যাচ্ছে মাত্র 2টা ভোট পড়েছে ডার্টিতে। তো ঠিক আছে, আমরা সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছি, এবং আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, আসলে এই পাওয়ারটা কি এবং কেমন। থ্যাংক ইউ সবাইকে পোলট্রিতে অংশগ্রহণ করার জন্য। তো আমরা একটু কোল পাওয়ারের যদি গ্লোবাল শেয়ারটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কেন এটা এই 21st সেঞ্চুরিতে এসেও কেন এটা নিয়ে এখনো কাজ হচ্ছে। আমরা যদি দেখি টোটাল যে পাওয়ার জেনারেশন আসছে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেখানে 35% অফ দ্য গ্লোবাল ইলেকট্রিসিটি কিন্তু কোল পাওয়ার থেকে জেনারেট করা হয়। তো এটা কিন্তু একটা ম্যাসিভ স্কেল। 35%, পুরা ওয়ার্ল্ড পাওয়ারের 35% কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার। এটা 2023 সালের একটা রিপোর্ট ছিল। সেই রিপোর্ট অনুযায়ী 10,500 টেরা ওয়াট আওয়ার। এটা কিন্তু কিলো, মেগাও না, গিগাও না, টেরা ওয়াট আওয়ার। তার মানে বোঝা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কোল পাওয়ার থেকে 2023-তে জেনারেট হয়, এবং স্টিল নাও হচ্ছে। আমি স্ট্যাটিস্টিক্সটা আপডেটেড 2023 পর্যন্ত রিলায়েবল সোর্স থেকে পেয়েছিলাম, এজন্য 2023 নিয়ে বলছি। এবং দেখা যাচ্ছে 2023 সালে যে পরিমাণ কোল পাওয়ার জেনারেট হয়েছে, শুধুমাত্র কোল পাওয়ার, সেই 2023 সালে ওভারঅল কোল পাওয়ার দিয়ে যদি আমরা শুধু ইউরোপিয়ান ইউনিয়নকে পাওয়ার দিতে চাই, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অনেকগুলো দেশ, তাহলেও আমরা তাদেরকে 2 বছর পাওয়ার দিতে পারবো। তাহলে একটা হিউজ অ্যামাউন্ট অফ কোল পাওয়ার কিন্তু এখনো এক্সিস্ট করছে, এবং এর পাশাপাশি রিনিউয়েবল এনার্জিও গ্রো করছে। আমাদের কোলের পাশাপাশি 2023-তে গ্রোয়িং এনার্জি সোর্স ছিল কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্স। তারপরে হাইড্রো পাওয়ার স্টেশন কন্ট্রিবিউট করে 15% অফ দ্য টোটাল পাওয়ার অল ওভার দ্য গ্লোব। এখন আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, আমাদের দেশে যে পাওয়ার জেনারেট হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, এর মধ্যে আমাদের ডমিনেটিং পজিশনে আছে ন্যাচারাল গ্যাস। আমাদের গ্যাস থেকে 50% ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এটা হচ্ছে 2024 সালের একটা রিপোর্ট। তো গ্যাসের উপর এত ডিপেন্ডেন্স থাকা কিন্তু আসলে আমাদের জন্য এতটা ভালো না, কারণ আমরা জানি আমাদের দেশের গ্যাস ফুরিয়ে আসছে, বা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে গ্যাস ইউজ করার চেয়ে আরো ভাইটাল কিছু পয়েন্ট আছে যেখানে আমাদের গ্যাস আরো এসেনশিয়াল ইউজ, মেডিসিন, ড্রাগ, আরো বেশ কিছু ইউজ আছে যেখানে ন্যাচারাল গ্যাসের ডমিনেন্স থাকা জরুরি ছিল, কিন্তু আমরা এটা বিদ্যুৎ উৎপাদন করে ফেলছি। আর বাংলাদেশে আমাদের কোল একটা এখন রাইজিং শেয়ার, কোল পাওয়ার প্ল্যান্ট 15% অফ দ্য লোড ক্যারি করছে। এবং 2041 সালে আমাদের টোটাল পাওয়ারের যে টার্গেট সেটা কিন্তু 60,000 মেগাওয়াট, নট অনলি কোল, ওভারঅল 60,000 মেগাওয়াট। তার মানে বিশাল একটা এনার্জি ডিমান্ড আমাদের টার্গেট, যে আমরা আমাদের ইকোনমিক স্ট্যাটাস আমরা চেঞ্জ করব, এই জন্য আমাদের এতটুকু পাওয়ার জেনারেট করতে হবে। এখন এই বিশাল পাওয়ার আমাদের জেনারেট করার জন্য আমাদের নিশ্চয়ই অনেক পাওয়ার প্ল্যান্ট লাগবে। কিছু কোল বেসড হতে পারে, নিউক্লিয়ার বেসড হতে পারে, থার্মাল, হাইড্রো, রিনিউয়েবল, অনেক কিছু হতে পারে। তারপর আমরা যদি আরেকটা দেখি, আমাদের 25% অফ এনার্জি কিন্তু ইম্পোর্টের। যদিও এখন 25% ইম্পোর্ট হচ্ছে এমন না, তবে 25% আমাদের এনার্জি ইম্পোর্টের একটা প্রসেস বা প্ল্যান কিন্তু আছে। আর এর মধ্যে
5% শেয়ার হচ্ছে আমাদের রিনিউয়েবল এবং হাইড্রো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভে আমরা কিন্তু দেখলাম এটা এর চেয়ে অনেক বেশি আর কি। তারপরে কোল পাওয়ার প্ল্যান্ট আমরা আসলে কেন ইনস্টল করব এই 21st সেঞ্চুরিতেও, এর একটা অন্যতম কারণ হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্ট প্রায় 85% মতো আমাদেরকে ক্যাপাসিটি ফ্যাক্টর প্রোভাইড করতে পারে। এছাড়া এটা হচ্ছে গ্রিডের ইনার্শিয়া ধরে রাখার জন্য, যেহেতু রোটেটিং মেশিনারিজ থাকে কোল পাওয়ার প্ল্যান্টে, এবং টারবাইন টারবাইনের মাধ্যমে পাওয়ারটা জেনারেট হয়, এজন্য গ্রিডের স্টেবিলিটি, ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি ধরে রাখার জন্য যে ইনার্শিয়া প্রয়োজন সেটা কিন্তু কোল বেস পাওয়ার প্ল্যান্ট দিতে পারে, যেটা আমাদের রিনিউয়েবল সোর্স গুলা দিতে পারে না আর কি। এটাই সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে ইনার্শিয়া ক্রুশাল গ্রিড পাওয়ার। আমরা যদি পাওয়ার কোয়ালিটি বলি, পাওয়ার কোয়ালিটি কিন্তু দুইটা স্কেলে মেজার করা হয়, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা ভোল্টেজ স্টেবিলিটি। একটা গ্রিডের দুইটা জিনিস সবসময় খুবই ফ্রিকোয়েন্টলি মেনটেন করা হয়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমাদের ন্যাশনাল গ্রিডের ফ্রিকোয়েন্সি টলারেন্স হচ্ছে 1%, অর্থাৎ চেষ্টা করা হয় ফ্রিকোয়েন্সিটা যেন 49.5 থেকে 50.5 হার্টস এর মাঝামাঝি থাকে। আর ভোল্টেজ স্টেবিলিটি এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এই ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি মেনটেন করার জন্য আহ, ও যে সকল জেনারেটর গ্রিডের সাথে কানেক্ট আছে তাদেরকে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে হয়। তো ফ্রিকোয়েন্সি হ্যাম্পার হলে কিন্তু এই ইনার্শিয়াতে টারবাইনের যে স্পিডে হ্যাম্পার হয়, এবং স্পিডে হ্যাম্পার হলে আসলে বিভিন্ন মেকানিক্যাল ফেলিওর বা বিভিন্ন ধরনের ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে সকল রোটেটিং মেশিনারিজ, রোটেটিং অল্টারনেটর গ্রিডের সাথে কানেক্টেড থাকে, তাদের সুবিধা হচ্ছে সে সকল মেশিন তাদের জড়তার কারণে, ইনার্শিয়ার কারণে গ্রিডে একটা স্টেবিলিটি প্রোভাইড করে, যে তারা ধুম করে থেমে যায় না, তারা একটা ইনার্শিয়ার কারণে তারা কিছুক্ষণ ঘুরে। তো এটা কিন্তু গ্রিডে স্টেবল রাখার জন্য খুব একটা ক্রুশাল একটা ফ্যাক্টর। এবং এনার্জি সিকিউরিটি, কোল দিয়ে আমরা যে এনার্জি সিকিউরিটি করব, এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে এলসিওই, লেভেলাইজড কস্ট অফ এনার্জি। আমরা যদি বিভিন্ন জেনারেটিং প্লান্টের লেভেলাইজড কস্ট অফ এনার্জি দেখি, যে একটা প্লান্ট আজকে ইনস্টল করলাম, এর লাইফ টাইম হচ্ছে 50 বছর। তো 50 বছরে বিভিন্ন সময় এর রেট ভেরি হবে, পার ইউনিটের দাম কখনো বাড়বে কখনো কমবে। এই ওভারঅল লাইফ টাইমে তার যে পার ইউনিট যে কস্ট দাঁড়াবে সেটাকে বলে লেভেলাইজড কস্ট অফ এনার্জি। এই লেভেলাইজড কস্ট অফ এনার্জি যে ক্যালকুলেশন আছে, সেখানেও কিন্তু কোল পাওয়ার দিয়ে যে এনার্জি, বিশেষ করে সুপার ক্রিটিক্যাল এবং আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো একটা অবস্থানে আছে। এজন্য কোলও এখন পর্যন্ত মোটামুটি ভালোই চয়েস, খারাপ চয়েস বলা যায় না। এবং এই যে এই কথাটা এখানে বলা হচ্ছে লেভেলাইজড কস্ট অফ এনার্জি ফর বেস লোড পাওয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি দেখি, আমাদের দেশে কিন্তু রিসেন্টলি বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট ইনস্টল হয়েছে, এবং তার মধ্যে কোল পাওয়ার ডমিনেন্ট, মানে আমরা কোলের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। যদি আমরা দেখি ইভেন পাবলিক প্রাইভেট দুই দিক থেকেই, যেমন পায়রা থার্মাল পাওয়ার স্টেশন, যেটা 1320 মেগাওয়াটের একটা পাওয়ার স্টেশন, সেটা ইনস্টল হলো এবং আমাদের গ্রিডে কানেক্টেড হলো। তারপর রামপাল মৈত্রী সুপার পাওয়ার স্টেশন, বরিশাল পাওয়ার স্টেশন 307 মেগাওয়াট, মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার স্টেশন। আমাদের আজকের স্পিকার যেখান থেকে আমাদের সাথে জয়েন করছেন, উনি এই প্ল্যান্টে কর্মরত আছেন। এর পাশাপাশি আরো প্রাইভেট সেক্টরে যেমন এসএস পাওয়ারের প্রায় 1320 মেগাওয়াটের একটি প্ল্যান্ট অলরেডি রানিং আছে, সেটাও কোল বেসড। অর্থাৎ আমরা এই স্লাইডে যদি দেখি, এখানে 1320, 1200, 307, মানে মোটামুটি ভালোই একটা পাওয়ার আর কি। আমাদের ওভারঅল কান্ট্রির আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, আমাদের ম্যাক্সিমাম জেনারেশন লাস্ট মেবি 16,000 মেগাওয়াট আওয়ার, মেবি আমার ঠিক মনে পড়ছে না, মানে 16,000-এর কাছাকাছি। টোটাল ইনস্টল ক্যাপাসিটি মনে হয় 30,000 বা এর কাছাকাছি। এটা আমরা পাওয়ার সেলের ওয়েবসাইট থেকে লাইভ ডেটাটা দেখা যায়। তাহলে কোল পাওয়ার থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এনার্জি আমরা এখন জেনারেট করছি, এবং এইদিকে আমরা ধাবিত আছি। তো কোল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে উম, বেশ কিছু ধরনের ক্লাসিফিকেশন আছে। আমাদের পরবর্তী স্পিকার ওগুলো নিয়ে ডিটেলস বলবেন ওনার স্লাইডে। তো সাব ক্রিটিক্যাল বা সুপার ক্রিটিক্যাল,
আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট আছে। তো কোল পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি প্রথম দিকে যখন এই টেকনোলজি গুলো ছিল না, তখন ইফিসিয়েন্সি অনেক কম ছিল। ওই সুপার ক্রিটিক্যাল টেকনোলজি আসার আগে যেমন 30% বা 25%। তো সুপার ক্রিটিক্যাল টেকনোলজি আসার পরে ইফিসিয়েন্সি হলো 35%। আর আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি আসার পরে ইফিসিয়েন্সি প্রায় 45%-এর সমান বা তার বেশি হয়ে গেল। তো এর ফলে কোল পাওয়ারটার কিন্তু ইফিসিয়েন্সি আস্তে আস্তে ডেভেলপ করছে। এবং আমরা একটা জিনিস যদি দেখি, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্লান্টে অ্যাপ্রক্সিমেটলি 20% কম কোল ইউজ হয়, এবং যে ইমিশন পরিবেশে সে যে ইম্প্যাক্টটা ফেলবে বা যে তার চিমনি দিয়ে যে হ্যাজার্ডাস পার্টিকেল বা এরকম কিছু বের হবে, সেটাও সিগনিফিকেন্টলি কম। এবং এনভায়রনমেন্টের জন্য এটা আস্তে আস্তে একটা ভায়াবল টেকনোলজি হয়ে দাঁড়াচ্ছে, যেটা প্রিভিয়াসলি আমরা কোল পাওয়ার প্ল্যান্ট বলতেই বুঝতাম যে একটা ডার্টি টেকনোলজি, যার অনেক বায়ো প্রোডাক্ট থাকবে যেগুলো আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতি করবে। তো এখন আমরা কোল পাওয়ার প্ল্যান্টের এনভায়রনমেন্টাল কিছু চ্যালেঞ্জ এখনো আছে। যেমন কোল পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা যদি দেখি, পার মেগাওয়াটে 820 কেজি CO2 ইমিশন হয়। তো এটা আসলে একটা চ্যালেঞ্জ। এটাকে কিভাবে কমানো যায় এই নিয়ে বিভিন্ন রিসার্চ হচ্ছে। আহ, এটা যত কমানো যাবে আমাদের জন্য তত ভালো। আর আমরা যে নিউক্লিয়ার এনার্জি থেকে দেখি, নিউক্লিয়ার এনার্জি থেকে 12 কেজি পার মেগাওয়াট আওয়ার CO2 ইমিশন হয়। তার মানে বোঝা যাচ্ছে এই এতটুকু স্ট্যাটিস্টিক্স আমরা যদি দেখি, এই দুইটা থেকে কম্পেয়ার করলে আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভালো একটা আমাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পাওয়ার দিচ্ছে। আবার আমাদের কোল পাওয়ার প্ল্যান্টের রিসেন্ট যে মডার্ন টেকনোলজি গুলা, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরস, এটা আমাদের ফার্দার যিনি এক্সপ্লেন করবেন তিনিও এই ইএসপি সম্বন্ধে আমাদেরকে বলবেন। এই টেকনোলজিটাও রিসেন্টলি অনেক ডেভেলপ করা হচ্ছে, যাতে এক্সেস বায়োপার্টিকেল যেগুলো আমরা ওয়েদারে ছেড়ে দিব, সেখানে যাতে কোনো ক্ষতিকর বাই প্রোডাক্ট না থাকে, সেটাকে কন্ট্রোল করা। সেটা এখন আমরা দেখছি বিভিন্ন রিসার্চ বলছে 99.9% পর্যন্ত ফিল্টার করতে পারছে। এটাও একটা ভালো মেসেজ কোল পাওয়ারের ভায়াবিলিটির জন্য। এবং ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন করার ক্ষেত্রে দেখা যায় 95% অফ সালফার ডাইঅক্সাইড, যেটা একটা ক্ষতিকর সালফারের একটা ক্ষতিকর কম্পোজিট, যেটা ইমিশনের ক্ষেত্রে আমাদের ইএসপির মাধ্যমে আমরা এটাকে ফিল্টারাইজ করতে পারি। তো এটাও কোল পাওয়ারের জন্য একটা ভালো মেসেজ যে ইএসপি গুলো এখন আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে। এবং ফাইনালি আমরা যদি দেখি যে রিনিউয়েবলের সাথে কোলকে কম্পেয়ার করি, এবং আমরা চিন্তা করি যে কোলকে আমরা এলিমিনেট করে দিব, বা আরো যে থার্মাল প্ল্যান্ট গুলো আছে এগুলোকে আমরা এলিমিনেট করে আমরা পুরোটাই রিনিউয়েবল হয়ে যাব। তবে আমাদের ওই স্টেজে যেতে আমাদের আরো অনেক দীর্ঘ একটা সময় লাগবে, যে যখন পুরা ওয়ার্ল্ড রিনিউয়েবল সোর্সের উপর রিলাই করবে, যদি কখনো হয়। তো ওই ক্ষেত্রে আমরা যদি ফার্দার ফিউচার আরো 10 বছর বা 20 বছরের স্ট্যাটিস্টিক্স দেখি, এমন কিন্তু হবে না যে সব রিনিউয়েবল হয়ে গেছে। তাহলে এটা একটা আস্তে আস্তে একটা প্রসেসের মধ্যে দিয়ে হবে। তো এই জন্য এই স্লাইডের টাইটেল দিলাম আমরা যে ইন্টিগ্রেশন নট এলিমিনেশন। যে এই ধরনের প্ল্যান্ট গুলা কিন্তু আসলে খুব দ্রুতই এলিমিনেট হচ্ছে না, এগুলো আমাদের সাথে আরো বেশ একটা সময় ধরে থাকবে। যেমন আমরা যদি রিনিউয়েবল এনার্জি গুলা দেখি, এগুলার এনার্জি স্ট্রেংথ হচ্ছে, এগুলোর ফুয়েল কস্ট থাকে না বা খুবই কম থাকে, এবং কোনো ইমিশন নাই বললেই চলে। অপরদিকে আমাদের কোল পাওয়ার প্ল্যান্টে এর স্ট্রেংথ হচ্ছে এটা রিলায়েবল সোর্স। যেমন রিনিউয়েবলে আমার সোলার প্ল্যান্ট আছে, এখানে মেঘ চলে আসলো আকাশে বা ঝড় বৃষ্টি হলো, তাহলে তার থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি না। কিন্তু সেক্ষেত্রে কোল কিন্তু আমাকে রিলায়েবলি সবসময় বিদ্যুৎ দিচ্ছে, যদি আমার কোল থাকে। ডিসপ্যাচেবিলিটি ভালো, এবং আমরা যে বললাম সে গ্রিড ইনার্শিয়া প্রোভাইড করে, গ্রিড স্টেবিলিটিতে কন্ট্রিবিউট করে। আবার রিনিউয়েবল এনার্জির যে চ্যালেঞ্জ, ইন্টারমিটেন্সি রিকোয়ার্স রিলায়েবল ব্যাকআপ। আমাদের সবসময় ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হয় রিনিউয়েবলে, যখনই আমরা ফুল ফেজে যদি আমরা চলে যাই চিন্তা করি। আবার কোলের ক্ষেত্রে আমাদের কনসিডার করতে হয় যে তার ইমিশন কেমন হচ্ছে, এটারে কি ধরনের গ্যাসেস পার্টিকেল সে ইমিট করছে, আরো এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এবং ফুয়েলের কস্ট নিয়ে আমাদের ভাবতে হয়। রিনিউয়েবলের ক্ষেত্রে যে ফুয়েলের কস্ট নিয়ে আমরা না ভাবলেও কোনো সমস্যা হচ্ছে না। আবার রিনিউয়েবল এনার্জি আমাদেরকে একটা সাস্টেনেবল এনার্জি দিবে এবং এনভায়রনমেন্টাল বেনিফিটের সাথে। এদিকে কোল পাওয়ার প্ল্যান্ট আমাদেরকে কনসিস্টেন্ট এনার্জি দিবে।
এবং গ্রিডের স্টেবিলিটি সে এনশিওর করবে। অন্যদিকে রিনিউয়েবল এনার্জির আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ন্যাশনাল গ্রিড ইন্টিগ্রেশন। আমাদের গ্রিডের যে স্টেবিলিটি সে অনুযায়ী যদি ম্যাসিভ স্কেলে আমরা বাংলাদেশের গ্রিডে রিনিউয়েবল এনার্জি সোর্সগুলো আস্তে আস্তে কানেক্ট করতে থাকি, সেক্ষেত্রে আমাদের গ্রিডকে আরো স্টেবল হতে হবে। ওই ক্যাপাসিটি আমাদের আছে কিনা সেটাও একটা এখন ভাবার বিষয়, যে ম্যাসিভ স্কেলে যেমন কোল 35% লোড ক্যারি করছে বা 15% লোড ক্যারি করছে, এই 15% যদি আমরা রিনিউয়েবল সোর্স কানেক্ট করি, ওই ক্ষেত্রে কিন্তু গ্রিডের স্টেবিলিটি নিয়েও একটা প্রশ্ন আসবে যে গ্রিড কতটুকু এখন স্টেবল বা ম্যাসিভ লোড চেঞ্জ সে ঠেকাতে পারছে কিনা, যেহেতু রিনিউয়েবল সোর্স গুলা বিশেষ করে সোলার পাওয়ার প্ল্যান্ট ইনার্শিয়া সাপ্লাই করতে পারে না, এবং আরো বেশ কিছু ইন্টিগ্রেশনের প্রবলেম আছে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে আমি যেটা শুরুতে বললাম, যে তাদের রিনিউয়েবল সোর্স গুলার ডিপেন্ডেন্সি হচ্ছে ওয়েদার ডিপেন্ডেন্ট, এবং কোল বেসড বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ এদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, কিন্তু এদের ফুয়েল এক্সপেন্স আছে। কিন্তু এদের রিলায়েবিলিটি নিয়ে যদি আমরা কথা বলি, বা এদের আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তারা এখনো আমাদের একটা ব্যাকবোন বলা যায়। তো এতটুকুই ছিল আমার শর্ট ডিসকাশন। আমি আমার স্লাইডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এখানে মূলত আইইএ রিপোর্ট, বিপিডিবি অ্যানুয়াল রিপোর্ট এবং শ্রেদার ন্যাশনাল এনার্জি পলিসি সংক্রান্ত কিছু সোর্স ইউজ করে আমি এই স্লাইডটি প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ এতটুকু পর্যন্ত দেখার জন্য। তার সাথে আরো ধন্যবাদ আমাদের আজকের স্পিকার, যিনি তার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এখন আমাদেরকে তার ভ্যালুয়েবল যে ইনসাইট, যেহেতু উম, ওনার প্র্যাকটিক্যাল ফিল্ডে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে, ফিল্ড থেকে উনি আমাদেরকে আশা করি সে ধরনের ইনসাইট দিবেন, যেগুলো হয়তো আমরা বই পুস্তকে বা বই খাতায় পাই না, ফিল্ডে দেখা ছাড়া বোঝা যায় না। ওই ধরনের কিছু নলেজ আমরা ইনশাল্লাহ ফার্দার কিছুদিনের মধ্যে দেখতে পারবো। এতটুকু বলে আমি আমার শর্ট প্রেজেন্টেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you, sir, for your valuable speech. Now it is my pleasure to invite our keynote speaker, MD Noor Alam Tushar sir, to share his valuable insight on coal-based thermal power plant operation. Sir, please share your speech. আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, হয়তো অডিওতে কোনো প্রবলেম হলো কিনা। আমার মনে হচ্ছে নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। প্রান্ত শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ প্রান্তকে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য, এবং আমাদের কো-হোস্ট শাহানুল, তোমাকেও ধন্যবাদ। আমি তুমি করে বলতে পারি নাকি? Yes, sir. হ্যাঁ ভাইয়া, বলতে আচ্ছা, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমরা সবাই ভাই ব্রাদার, সেই হিসাবে আমি তুমি করে বলতেছি আর কি, যেটাতে আমি একটু কমফোর্ট ফিল করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আমার স্লাইডে চলে যাই। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমি আমার সম্পর্কে তো এমনি বলা হয়েছে, বাট আমি আমার হ্যাঁ, আপনি সম্পর্কে যে একটু স্লাইড শো মোডে দিলে আরো দেখতে ভালো আসবে, উম, প্রেজেন্টেশন মোডে দিলে। এখন দেখা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ নূর আলম তুষার।
গেছি ইন ত্রিপলি, ডুয়েট থেকে বের হয়েছি 2019 সালে। বর্তমানে আমি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেটা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত, 600 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওটাতে আছি অপারেশন হিসেবে, অপারেশনে আছি। আমার মেইন অপারেশনটা হলো বয়লার, মূলত বয়লারটা দেখি আর কি। আর এর আগে আমি এসি ইঞ্জিনিয়ার হিসেবে বিটাকে ছিলাম, বাংলাদেশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার, চাঁদপুর ছিল আমার ক্যাম্পিয়াটা। এর আগে লেকচার হিসেবে আইসিএসটি তে ছিলাম, আর পাওয়ার প্ল্যান্টে জাপানে ট্রেনিং করছি প্রায় 3 মাসের মতো আর কি, যেটা আমাদের অফিস থেকেই যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এটা আমার সংক্ষিপ্ত পরিচয়। যদি আমার পরিচয়টা তো প্রান্ত দিয়ে দিছে, তারপর আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিলাম। এখন আমি আমার মূল স্লাইডে চলে যাই। তো আজকের বিষয়বস্তু হলো ফুল পাওয়ার প্ল্যান্ট, যে কিভাবে জেনারেশনটা করে আর কি, জেনারেশন অফ ইলেকট্রিসিটি থ্রু ফুল বেসড পাওয়ার প্ল্যান্ট। তো আমাদের এখানে, আমাদের বাংলাদেশে বা বিশ্বে সব জায়গায় হলো অনেক ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার আছে, উইন্ড আছে, ওয়াটার আছে, হাইড্রো আছে, বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে। সবগুলা পাওয়ার প্ল্যান্টেরই বেসিক যে কনসেপ্ট যেটা আছে, অর্থাৎ আপনারা সবাই জানেন যে আমাদের হলো এনার্জি সোর্স যেটা, সেটা ফাইনিট। আমরা নিজেরা হলো এনার্জি ক্রিয়েট করতে পারি না আর কি। তো আমরা এনার্জি সোর্সটাকে একটা সোর্স থেকে আরেকটা সোর্সে জাস্ট আমরা কনভার্ট করতে পারি, এটাই হলো আমাদের জাস্ট প্রসেস। তো আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা অন্য একটা এনার্জি থেকে প্রসেসের মাধ্যমে জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি পাবো আর কি। একটা সোর্স থেকে, এনার্জি সোর্স থেকে আরেকটা সোর্সে আমরা সেটা জাস্ট কনভার্ট করব। তো আমাদের মধ্যে, আমাদের পৃথিবীতে হোক বাংলাদেশে হোক, বিভিন্ন এনার্জি সোর্স রয়েছে, আছে। যেমন থার্মাল আছে, থার্মালের মধ্যে থার্মাল, কোল, গ্যাস, অয়েল, নিউক্লিয়ার, এগুলা। হাইড্রো আছে, যেটা আপনারা জানেন ওয়াটারের, সোলার, জিওথার্মাল, উইন্ড, নিউক্লিয়ার। তো এগুলো হলো আমার জাস্ট একটা এনার্জি সোর্স। এই এনার্জি সোর্সটাকে আমরা প্রসেস করব, আর যেটার মাধ্যমে আমরা প্রসেস করি সেটা হলো আমাদের পাওয়ার প্ল্যান্ট আর কি। তো ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য আমাদের প্রসেসিং যেটা হয় সেটা সাধারণত আমার পাওয়ার প্ল্যান্টে হয়। আর এই একটা এনার্জিকে আরেকটা এনার্জিতে আমরা প্রসেসের মাধ্যমে ইলেকট্রিক এনার্জিতে আমরা রূপান্তর করি। তো বেসিক যে পাওয়ার প্ল্যান্টের বা জেনারেশন যেটা, সেটা আপনারা হয়তো সবাই জানেন যে জেনারেটরকে জাস্ট ঘোরাতে হবে। এটা হলো বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি জেনারেশন। জেনারেটরকে আমরা হাত দিয়ে ঘোরাতে পারি বা কোনো একটা মাধ্যমে ঘোরাতে পারি। তো হাত দিয়ে যেটা ঘোরানো হয়, আপনারা হয়তো বা অনেকে দেখবেন যে ডাইনামো, অনেকে হয়তো বা ডাইনামো চিনেন। এটা অনেক আগের জিনিসটা। হলো আমরা অনেকে হলো সাইকেল চালাতাম, হ্যাঁ, সাইকেলের টায়ারের সাথে একটা ছোট আহ, একটা ডিভাইস আমরা মানে সংযোগ করে দিতাম, যেটার একটা পাশ ঘুরলে এটার সাথে আমার একটা লাইট লাগানো থাকতো, সেই লাইটটা জ্বলতো। এটা হয়তো বা এটা কি কেউ দেখেছেন কখনো, ডাইনামোটা? ইয়েস স্যার। আচ্ছা, ডাইনামোটা হলো সাধারণত মানে আমার একটা পাশ, সেটাকে আমরা যদি কোনোভাবে ঘুরাই, হাত দিয়ে ঘোরানো হয় বা চাকার সাথে লাগিয়ে ঘোরানো হয়, সেই ঘোরানোর থেকে সে জেনারেট করে, মানে বিদ্যুৎ জেনারেট করে, লাইট জ্বলে আর কি। তো জেনারেটরটাও মূলত সেম, যে জেনারেটর আমাকে ঘোরাতে হবে, ঘোরানোটাই হলো মেইন মুখ্য উদ্দেশ্য আর কি। তো এটাকে আমরা সাধারণত যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো পাওয়ার প্ল্যান্টে আমরা টারবাইনের মাধ্যমে ঘুরাই। যদি টারবাইনের যে এখানে যে এনার্জি সোর্স যেটা আছে, এই এনার্জি সোর্সটা যদি আমার গ্যাস হয়, তাহলে সেটা সাধারণত গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এই এনার্জি সোর্সটা যদি আমার কোল দিয়ে হয়, কয়লা দিয়ে হয়, তাহলে তখন সেটা কোল বেসড হয়। আর নিউক্লিয়ার দিলে হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর এখানে যদি আমরা ওয়াটারটা ইউজ করি, হাইড্রোর যে এই আমাদের কাইনেটিক শক্তি যেটা আছে, এনার্জি যেটা আছে, সেটা দিয়ে যদি টারবাইনটাকে ঘুরাই, তখন সেটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হয়।
আর এই টারবাইনের সাথে জেনারেটরটা আমার লিঙ্ক আপ থাকে, জেনারেটর থেকে আমার ইলেকট্রিসিটিটা প্রডিউস হয়। এটা হলো জাস্ট একটা বেসিক কনসেপ্ট ইলেকট্রিসিটি জেনারেশন। তো থার্মাল পাওয়ার যেগুলো আছে সেই থার্মাল পাওয়ার গুলোতে আমরা সাধারণত কোল, গ্যাস, অয়েল, নিউক্লিয়ার ফুয়েল এই জিনিসগুলো আমরা এই এদের এনার্জি সোর্স থেকেই হলো আমরা মূলত পাওয়ারটা জেনারেট করি। তো এদের এনার্জি সোর্স থেকে আমরা সাধারণত স্টিমটা তৈরি করি, স্টিমটা প্রডিউস করি, হাই প্রেসার হাই টেম্পারেচার স্টিম। সেই স্টিমটাই হলো আমার টারবাইনটাকে রোটেট করে, যেটার সাথে জেনারেটর কাপলিং থাকে, এরপর আমার জেনারেশনটা ইলেকট্রিসিটিটা জেনারেট হয়। তো কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা জাস্ট কোল দিয়েই হলো কোল বার্নিং করে সেটা থেকে হিট এনার্জিটা নিয়ে আমরা স্টিমটা প্রডিউস করি এবং টারবাইন এবং জেনারেটরটাকে আমরা রোটেট করি। তো প্রান্ত হয়তো বা এর আগে এটা বলছে আর কি, যে আমরা কেন কোলটা ইউজ করি আর কেন কোলটা এখন পৃথিবীতে বা বিশ্বে হলো সেটাকে আস্তে আস্তে আমার কমাই ফেলতেছে আর কি। কেন আমরা সাধারণত কোলটা ইউজ করি হলো, এটা হলো চিপ, মানে মেইন কারণটা হলো চিপ। চিপ বলতে আমার এনার্জি পার ইউনিট এনার্জি কস্ট অনেক কম, যেটা সাধারণত 6 থেকে 60 টাকা পার ইউনিট পড়ে। অন্যান্য যেগুলো আছে যেমন গ্যাস আছে, হাইড্রো আছে, হাইড্রো তো সাধারণত প্লেস লাগে, তারপর হলো আমার পজিশন লাগে, এগুলো ছাড়া হাইড্রোটা সাধারণত আমরা দেখি না। তারপর হলো আইডিয়াল লার্জ স্কেল লং টার্ম জেনারেশনের জন্য আমার কোলটা খুব রিলায়েবল। তারপর স্টেবিলিটির জন্য কোলটা আমার অনেক কাজের, কারণ যেমন গ্যাস যেগুলো আছে, তারপর অয়েলের যেগুলো আছে ইঞ্জিন বেস, সেগুলা কোলের মতো অত রিলায়েবল না। এগুলো হয়তো আপনাদের সবাইকে প্রান্ত এর আগেই বলছে, সেজন্য আমি এগুলাতে আর বেশি ফোকাস করতেছি না। আর এখন কোল থেকে অনেকেই একটু সরে আসতে চাচ্ছে, বিশ্বের মধ্যে এটা সরে আসতে যাচ্ছে কিছু কারণে। সেটা হলো আমার এয়ার পলিউশন, সবাই জানে হয়তো বা CO2, তারপর হলো সালফার ডাইঅক্সাইড, নক্স যেগুলা সে ইমিশন করে এগুলোর জন্য। আর সালফার যে ডাইঅক্সাইড, এটার জন্য আমার এসিড রেইনের সমস্যা করে বিভিন্ন এলাকায়, যদি ডিসালফারাইজেশন যে FGT যেটা আছে, ফ্লো গ্যাস ডিসালফারাইজেশন সিস্টেমটা যদি না থাকে। তারপর কোলের ক্ষেত্রে অনেকগুলা ফ্লাই অ্যাশ, বটম অ্যাশ আমার তৈরি হয়, সেগুলা হ্যান্ডেলিং করাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। আর কোলটা হলো নন রিনিউয়েবল, অর্থাৎ ফাইনিট ফসিল ফুয়েল। এটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, বা এটার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। আর বিশ্বে চাচ্ছে যে রিনিউয়েবলের দিকে যাওয়ার জন্য, সেজন্য কোলের দিকে কোল থেকে অনেকেই সরে আসতে চাচ্ছে আর কি, সরে আসতেছে। বাট এটাকে একদম নিষ্পন্ন করা যাবে না, যে একদম শেষ করে দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে কমবে, বাট এটা শেষ হবে না আর কি। আর কোল মাইনিং এর জন্য আমার ডিফরেস্টেশন ইকোসিস্টেমের একটু সমস্যা হয়, এটার জন্য এটাও একটা মেইন কারণ। তো কোল পাওয়ার প্ল্যান্ট হলো জেনারেশন ক্যাপাসিটি ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের বর্তমানে আর কি, এটা 2024-25-এর একটা ডাটা, 27,414 মেগাওয়াট হলো টোটাল ইনস্টল ক্যাপাসিটি আমাদের বাংলাদেশের এখন। তার মধ্যে কোলটা হলো 7,179 মেগাওয়াটের মতো, প্রায় 24% মতো। বাংলাদেশের টোটাল জেনারেশনের 24% হলো কোল বেস থেকে আসে। আর গ্যাসটা হলো সবচেয়ে বেশি, বাট গ্যাসটা এখন কমতে শুরু করছে, যেহেতু গ্যাসের অ্যাভেলেবিলিটি এবং আমার কস্টটা অনেক বেশি হয়। অ্যাভেলেবিলিটি কম বাট কস্টটা অনেক বেশি, সেজন্য গ্যাস থেকে অনেকে সরে আসতেছে। এমনকি আমাদের বাংলাদেশে একটা পাওয়ার প্ল্যান্ট অলরেডি গ্যাসের জন্য ওরা কমিশনিং করতে পারতেছে না, বাট আমার ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, আমার হলো ইলেকশন হয়ে গেছে, বাট সেটা গ্যাসের লাইনের জন্য, গ্যাসের ইনসাফিসিয়েন্ট জন্য আমার সেটা কমিশনিং। সাউন্ডটা অনেক কমে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? একটু এখন কমে গেছে আর কি, আগে যেভাবে আসছিল ওভাবে আসতেছে না। এখনো কম? প্রান্ত, শোনা যাচ্ছে? শাহানুল, তোমাদের এন্ডেও কি এরকম হচ্ছে নাকি?
জি স্যার, আমাদের এন্ডেও সেম প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন জি ক্লিয়ার স্যার, আছে। এখন clear। এখন কেমন? সাউন্ড জি ক্লিয়ার স্যার, আছে? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হলো জেনারেশন ক্যাপাসিটি এই কোলের হলো 7179 মেগাওয়াটের মতো, প্রায় 24%, 24 থেকে 25% ইনস্টল ক্যাপাসিটি এর। আর বাংলাদেশে বর্তমানে কোল পাওয়ার প্ল্যান্ট ইন অপারেশন, অর্থাৎ আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র অপারেশনে আছে। আমাদের কোল পাওয়ারের যেটা আছে সেটা 1200 মেগাওয়াট। বাঁশখালী এসএস পাওয়ারে আছে হলো 1320 মেগাওয়াট, এটা হলো প্রাইভেট এসএলএম-এর। আর মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট রামপুরহাটটা 1320, পায়রা আছে 1320, পটুয়াখালী আছে, বরিশাল আছে, বড়পুকুরিয়া দুইটা ইউনিট আছে। এখানে শুধুমাত্র বড়পুকুরিয়াটা হলো আমাদের নিজস্ব কয়লা দিয়ে, আমাদের যে কয়লার খনিজ আছে এই নিজস্ব, বাংলাদেশের নিজস্ব কয়লা দিয়ে উৎপাদন। আর বাকি সবগুলো হলো আমরা ইম্পোর্ট করে থাকি বিভিন্ন অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলা থেকে কয়লাটা ইম্পোর্ট করে জেনারেশন করতেছি আর কি বর্তমানে। তো বর্তমানে এই পাওয়ার প্ল্যান্ট গুলো আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র এগুলাই অপারেশনে আছে। তো আমি কোল পাওয়ার, যেহেতু কোল পাওয়ার নিয়েই আছি কথা বলবো, তো কোল বেসড পাওয়ার প্ল্যান্টের প্রসেসটা বা কি কি আমার কোল বেসড পাওয়ার প্ল্যান্টে আছে বা প্রসেসটা সেখান থেকে শুরু করতেছি আর কি। এর আগে যতটুকু স্লাইড ছিল এগুলো সবগুলা ইন জেনারেল ছিল, সবাই হয়তোবা জানে। আর কিছু আমরা ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়েই জাস্ট স্লাইড গুলা। এখন থেকে যে স্লাইড গুলা এগুলো হলো আমি আমার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করতেছে, জেনারেশন কিভাবে হচ্ছে, এগুলা সম্পর্কে যতটুকু আহ, পারবো ততটুকু চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রসেস আছে যে কিভাবে কোলটা আসে, কিভাবে ওয়াটারটা আসে, এরপরে কিভাবে ওয়াটারটা স্টিম হয়, কোলটা ফ্লাই অ্যাশ ফ্লু গ্যাসে রূপান্তর হয় সেটা। তো প্রথমে আমার কোলটা আসে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তবে আমাদের হলো ইন্দোনেশিয়া থেকে কোলটা নিয়ে আসি। তো কোল হ্যান্ডেলিং এর একটা সিস্টেম আছে যেটা হলো কোল আনলোডার, স্টেকার, রিক্লেমার, হলো কোল ইয়ার্ড, এই জিনিসগুলোর সমন্বয়ে গঠিত। কোলটা হলো ফার্নেসে আসে, এরপর সেখান থেকে স্টিম জেনারেট হয়, স্টিম জেনারেটর যেটা অর্থাৎ স্টিম তৈরি করে, সেই স্টিমটা হলো আমার টারবাইনে যায়, টারবাইনে গিয়ে আমার ব্লেডে আঘাত করে। টারবাইনের সাথে আমার জেনারেটরটা লিংক আপ করা আছে একসাথেই, একই শ্যাফটের মধ্যেই। সেই জেনারেটর থেকে আমরা জেনারেশনটা পাই, ইলেকট্রিসিটি জেনারেশনটা হয়। সেই ইলেকট্রিসিটি জেনারেশনটা আমরা ট্রান্সমিশনের মাধ্যমে, অর্থাৎ ভোল্টেজ স্টেপ আপ করে ট্রান্সমিশনের মাধ্যমে আমরা গ্রিডের সাথে যুক্ত করে দিই। এটা হলো টোটাল প্রসেসটা। এর ভিতরেও আরো কিছু প্রসেস আছে, যেমন কন্ডেন্সার বা মেইন কুলিং ওয়াটার সিস্টেম, আমার ওয়াটারটা কোথা থেকে আসতেছে এবং এখানে যে হিট এক্সচেঞ্জ হয় সেই হিট গুলা কিভাবে কুলিং হয় সেটা। তারপর আমার কোলটা পোড়ানোর পরে, বার্ন হওয়ার পরে আমার রেসিডিউ যে অ্যাশ আছে সেগুলা কিভাবে হ্যান্ডেলিং হয় সেটা। তারপর হলো আমার ডব্লিউটিপি সিস্টেম, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেটা আছে। তারপর আমরা ইমিশন কিভাবে কন্ট্রোল করি, আমরা ইমিশন সাধারণত ইএসপি এবং এফজিটির মাধ্যমে ইমিশনটা কন্ট্রোল করি, সক্স এবং নক্স এরটা। তো এটা হলো আমার টোটাল কোল বেসড পাওয়ার প্ল্যান্টের জাস্ট একটা সামারি প্রসেস। আর এখানের মধ্যে কি কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো হলো যে এখানে কোলিয়ার্ড, কোল হ্যান্ডেলিং, ফার্নেস এগুলোর সাথে জাস্ট রিলেটেড যেগুলা এই কাজগুলা করে সেগুলো হলো কোলিয়ার্ড, স্টেকার, রিক্লেমার, বয়লার, জেনারেটর, কন্ডেন্সার, এগুলো হলো আমার কি কম্পোনেন্ট। তো এখানে আমি এর আগের স্লাইডে বললাম যে দুইটা ফ্লো আছে, একটা হলো কোল্ড এন্ড গ্যাস ফ্লো আর একটা হলো ওয়াটার এন্ড স্টিম ফ্লো। অর্থাৎ কোলটা কিভাবে বার্ন হয়ে গ্যাস হয়ে চিমনি দিয়ে যায়, আর হলো ওয়াটারটা কিভাবে হিটেড হয়ে
স্টিম হয়ে আবার টারবাইন থেকে আবার কিভাবে ওয়াটারে রূপান্তরিত হয় সেটা। তো কোল অ্যান্ড গ্যাস ফ্লো যেটা হয়, প্রথমে কোলটা আমার কোলিয়ার থেকে বা স্টেকার রিক্লামার হয়ে কোলিয়ার থেকে আমার পালভারাইজারে আসে। পালভারাইজারটা মূলত আমার কোলটাকে একদম মিহি করে ফেলে, একদম মিহি মিহি বলতে একদম পাউডারের মতো করে ফেলে, যেটা ব্লেন্ডিং এর মতো। 3টা রোলার আছে, রোলার দিয়ে আমার কোলটাকে একদম মিহি করে ফেলে যাতে বার্নিংটা আমার প্রপার হয়। এরপর পালভারাইজড কোল থেকে আমার ফার্নেসের মধ্যে যায়, ফার্নেসের মধ্যে কোলটা বার্ন হয়। বার্ন হওয়ার পর সেখান থেকে হিট এনার্জিটা আমার ওয়াটারটাকে স্টিম করে। এবং যে কোল বার্ন হওয়ার পর সেটাকে আমরা ফ্লু গ্যাস বলি। বার্ন হওয়ার পরে ফার্নেসে যখন বার্ন হওয়ার পর সেটা ফ্লু গ্যাস হয়ে যাবে। এখান থেকে ফ্লু গ্যাসের মধ্যে অ্যাশ কন্টেন্টও থাকে, আবার 2টা অ্যাশ থাকে, একটা হলো ফ্লাই অ্যাশ আর একটা হলো বটম অ্যাশ। বটম অ্যাশটা হলো আমার বয়লারের নিচে পড়ে যায়, আর ফ্লাই অ্যাশটা হলো এখানে যে এয়ার থাকবে, এয়ারের সাথে আমার ইএসপি এফজিডি হয়ে চিমনিতে চলে যায়। তো চিমনিতে যাওয়ার আগে আমরা জানি যদি আমার কয়লা বার্ন হয়, সেখানে অনেকগুলা পার্টিকেল থাকে, অ্যাশ পার্টিকেল, যেগুলো যেমন সক্স মানে সালফার ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, সিলিকন থাকে, অনেক ধরনের অ্যাশ পার্টিকেল থাকে। তো এই অ্যাশ পার্টিকেল গুলা আমার যাতে এনভায়রনমেন্টে না যায়, সেজন্য আমরা এই ফ্লু গ্যাসটাকে আমরা হিট করি, অর্থাৎ ইএসপি এবং এফজিডির মাধ্যমে। ইএসপিটা মূলত ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। এখানে আমার অ্যাশ যেগুলো থাকবে সেই অ্যাশ গুলাকে আমরা এখানে কালেক্ট করব, এবং সেই ফ্লু গ্যাসের মধ্যে যে সালফারটা থাকবে সেই সালফারটাকে আমরা ফ্লু গ্যাস ডিসালফারাইজেশনের মাধ্যমে ডিসালফারাইজড করে ফেলবো, এবং আমরা একটা ট্রিটেড এয়ার অর্থাৎ নর্মাল এয়ারে রূপান্তর করে সেটা চিমনি দিয়ে আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিব, যাতে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়। তো এটা হলো টোটাল কোল অ্যান্ড গ্যাস ফ্লো। কোলটা কিভাবে আসে, কিভাবে বার্ন হয়, কিভাবে সে ট্রিটেড হওয়ার পরে যেটা চিমনি দিয়ে যেটা বের হয়ে যায়। তো আমাদের আরেকটা আছে ওয়াটার অ্যান্ড স্টিম, অর্থাৎ এই 2টা ওয়াটার এবং কোলটাই হলো টোটাল কোল পাওয়ার প্ল্যান্টের ফ্লো। একটা হলো ওয়াটার আর একটা হলো কোল। ওয়াটার স্টিম, ওয়াটারটা হলো আমার সি ওয়াটার আমরা ইউজ করি। সেই সি ওয়াটারটাকে আমরা ডব্লিউটিপির মাধ্যমে অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ডেমি ওয়াটারে রূপান্তর করি। এখানে আরও আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা যোগ করে ডিস্যালিনেশন করি। তারপর হলো আমরা ক্লোরিনেশন প্লান্ট আছে, এগুলোর মাধ্যমে আমরা এটা ডেমি ওয়াটারে রূপান্তর করি। ডেমি ওয়াটারটাকে আমরা বয়লারে দিয়ে এটাকে টেম্পারেচারটাকে হাই করি, ওয়াটারটাকে, এরপর স্টিম তৈরি করি। এই স্টিমটা আমার টারবাইনে গিয়ে আঘাত করে বা টারবাইনে ব্লেডকে ঘুরাই। এটার সাথে আমার জেনারেটরটা কাপলিং থাকে একসাথে, তারপর জেনারেটরটা আমরা ইলেকট্রিসিটি জেনারেশন করি। টারবাইনে যাওয়ার পর ওয়াটারটা হলো আমার কনডেনসেট ওয়াটার, অর্থাৎ কনডেন্সার থেকে কনডেনসেট ওয়াটার হয়ে যায়। ওয়াটারটা আবার আমার এখানে হিটেড ওয়াটারে চলে আসে। এভাবে আমরা এই হিটেড ওয়াটার থেকে কনডেনসেট ওয়াটার হয়ে এই জাস্ট এখানে ক্লোজ সাইকেল ঘুরতে থাকে ওয়াটারটা। তো আমরা যদি কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, আমি এতক্ষণ ধরে যে প্রসেস গুলো বলছিলাম, একটা হলো কোল এবং আরেকটা হলো ওয়াটার ফ্লো। তারপর হলো আমরা বিভিন্ন প্যারামিটার সম্পর্কে বলছিলাম, বয়লার, তারপর হলো টারবাইন, ইএসপি, এফজিডি। এই সবগুলাকে যদি আমি একত্রে করি তাহলে এই আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা দাঁড়ায়। তো আপনি যদি এটা বুঝেন আর কি, এই কোল বেসড পাওয়ার প্ল্যান্ট এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝেন, তাহলে আপনার কোল বেসড পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একদম পুরো একটা আইডিয়া হবে, কিভাবে আমার কোলটা আসে, কিভাবে আমার স্টিমটা জেনারেট হয়, কিভাবে আমার পাওয়ারটা জেনারেট হয়। তো এটা হলো টোটাল একটা আমাদের কোল বেসড পাওয়ার প্ল্যান্টের একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে এই যে এই পোর্শনটা যেটা দেখতেছেন, এখানে কি দেখা যাচ্ছে? আমার কার্সারটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এটা হলো আমার
কোল অর্থাৎ কয়লা আনলোডার হতে শুরু করে স্টেকার রিক্লেমার পর্যন্ত, অর্থাৎ এটা হলো আমার জেটি, কোল জেটি, যেখানে আমার শিপের মাধ্যমে কোলটা আসে। এটা হলো আমার আনলোডার, অর্থাৎ কোল যেটা শিপের মাধ্যমে আসবে সেই কোলটাকে আমরা আনলোডারের মাধ্যমে আনলোড করব। আনলোড করার পর এটা হলো স্টেকার। স্টেকার অর্থাৎ আমার কোল ইয়ার্ডে এই যে আনলোড করবো এই কোলটাকে আমার স্টেকারের মাধ্যমে কোল ইয়ার্ডে নিয়ে যাব। এই জায়গাটা হলো কোল ইয়ার্ড। এখান থেকে আমরা, এটা হলো রিক্লেমার, অর্থাৎ স্টেক বলতে আমরা এখানে, আচ্ছা মেহেদি হাসান, হ্যাঁ কিছু বলবা? মেহেদি হাসান raise করছে। ভাই ওকে ওই যে কোহোস্ট করার জন্য আমি করতে বলছিলাম, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। তো এটা হলো রিক্লেমার, অর্থাৎ এখানে যে কোল ইয়ার্ডে যে আমার কোলটা আমার আমরা এখানে জমা করব। সাউন্ডটা আবার চলে যাচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা, চলে গেলে একটু বললি, আমার এখানে হেডফোনটা মনে হয় একটা একটু সমস্যা করতেছে। তাহলে এটা হলো রিক্লেমার। রিক্লেমার দিয়ে আমার কোলটাকে আমার বয়লার পর্যন্ত নিয়ে যাব, অর্থাৎ যেখানে আহ, আমার কোলটা বার্ন হবে সেখানে। তো এইটা কোল কনভেয়ার বেল্টের মাধ্যমে এই কোলটা আমরা এখানে নিয়ে গিয়ে কোল বাংকারে দিব। এখানে কোলটা কিছুটা জমা হয় আমাদের আমার কোল পাওয়ার প্ল্যান্টে। এখানে প্রত্যেকটা বাংকারে 2000 টন পর্যন্ত আমার কোল জমা হয়। কোল জমা করার পর এখানে একটা মিল আছে, এটা হলো পালভারাইজড মিল, পালভারাইজার বলা হয় সাধারণত। এই পালভারাইজারে আমরা কোলটাকে একদম মিহি করব। কোলটা সাধারণত 1 থেকে 2 ইঞ্চির মতো ছোট ছোট পাথরের মতো হয়ে আসে। ওই পাথরের মতো ছোট ছোট পর্শন হয়ে আসে, সেটাকে আমরা একদম মিহি করে আমরা এখানের মাধ্যমে আমার বয়লারটাতে দিব, বয়লার ফার্নেসের ভিতরে দিব। তো এখানে কয়লাটা মূলত বার্ন হবে। এই এই পর্শন, লাল যে পর্শন যেটা আছে, এখানে কয়লাটা মূলত বার্ন হয়। বার্ন হওয়ার পর এই কয়লাটা, এখানে ফ্লু গ্যাস হয়ে যায়। মানে কয়লাটা তো মিহি ছিল, এখানে বার্ন হওয়ার পর সেটা গ্যাসে রূপান্তর হয়, ফ্লু গ্যাস হয়ে যায়। ফ্লু গ্যাস হওয়ার পর এটা আহ, এই পথ দিয়ে, এদিক দিয়ে এসে গ্যাস এয়ার হিটার হয়ে ইএসপি তে যায়। এটা হলো আমার কোল ফ্লোটা। এইরকম এটা ফ্লো হয় এভাবে, গ্যাস এয়ার হিটার হয়ে ইএসপি তে যায়। এটা হলো ইএসপি, ইলেকট্রিসিটি প্রিসিপিটেটর। এইখানে যে ফ্লু গ্যাসটা হয়, এই ফ্লু গ্যাসের মধ্যে অনেকগুলা পার্টিকেল থাকে, অ্যাশ পার্টিকেল থাকে। এই অ্যাশ পার্টিকেলটাকে আমার আয়োনাইজেশনের মাধ্যমে এখানের যে অ্যাশ পার্টিকেল যেগুলো আছে সেগুলোকে এখানে কালেক্ট করা হয়। এই অ্যাশ পার্টিকেলটা এখানে কালেক্ট করার পরে সেই আমার ফ্লু গ্যাসটা আমার ডিসালফারাইজেশন ইকুইপমেন্টে যায়, অর্থাৎ এফজিটি তে যায়। এফজিটি তে যাওয়ার পর এখানে আমার ডিসালফারাইজেশন করি। সালফার যে কন্টেন্ট যেটা আছে, সালফার ডাইঅক্সাইড, সেটাকে আমরা ডিসালফারাইজড করি। এরপর সেটাকে আমরা চিমনির মাধ্যমে এনভায়রনমেন্টে দিই। অর্থাৎ আমার যে ফ্লু গ্যাস, কার্বন কয়লাটা পোড়ার পর যে ফ্লু গ্যাসটা থাকবে, সেখানে যে ক্ষতিকারক উপাদান যেগুলো থাকবে সেগুলোকে আমরা ইএসপি এবং এফজিডির মাধ্যমে সেগুলোকে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার পর সেটাকে আমরা এনভায়রনমেন্টে ছাড়ি, যাতে আমার এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়। তো এই ইএসপির এফিসিয়েন্সি প্রায় 99%। অর্থাৎ ফ্লু গ্যাসের যত অ্যাশ কন্টেন্ট আছে, অ্যাশ আছে, সবগুলাকে আমরা মূলত এখানে ক্যাচ করি। আর সালফারও প্রায় 97%। যে সালফার যেটা থাকে সেটাকেও আমরা এখান থেকে রিমুভ করে আমার এনভায়রনমেন্টে দিই। অর্থাৎ কোল বেসড পাওয়ার প্ল্যান্টের অনেকের একটা একটা হাইপ আছে, যেটা হলো এনভায়রনমেন্টের অনেক ক্ষতি করে। তো এই কিছু ইনস্ট্রুমেন্টের জন্য আসলে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট এনভায়রনমেন্টে অতটা ক্ষতি করে না। যদি কখনো এই ইনস্ট্রুমেন্ট গুলা বাইপাস হয়, অর্থাৎ কাজ না করে, অর্থাৎ ইফিসিয়েন্সি কমে যায়, তখন সে এনভায়রনমেন্টে একটু ক্ষতির কারণ হতে পারে। বাট এটা সাধারণত আমরা বাইপাস করে চালাই না, সবসময় আমরা ইন সার্ভিসে রাখি। তো এটা হলো টোটাল কোলের যে কোল ফ্লো যেটা বলছিলাম এর আগের স্লাইডে, যে এটা হলো টোটাল কোল ফ্লো, এখানে হয়ে এসপি হয়ে
এটা এনভায়রনমেন্টে চলে যায়। আরেকটি আছে, সেটা হলো ওয়াটার ফ্লো। ওয়াটার এবং স্টিম, ওয়াটারটাকে আমরা কিভাবে স্টিমে রূপান্তর করি সেটা হলো এটা এখানে আমরা এটা সি ওয়াটার, অর্থাৎ এখানে সমুদ্র যদি কল্পনা করি তাহলে সি ওয়াটারটা আসে, এখানের একটা পোর্শন ডেমি ওয়াটার হয়ে সেটা বয়লারে যায়। বয়লার অনেকগুলো টিউব থাকে। আমাদের বয়লারটা সাধারণত ওয়াটার টিউব, অর্থাৎ টিউবের ভিতর দিয়ে ওয়াটার এবং স্টিম ফ্লো হবে, এবং বাইরের যে পোর্শন যেটা আছে, ক্লোজড ভেসেল যে পোর্শন যেটা আছে, সেখানে আমার কোল বার্ন হবে, অর্থাৎ আগুন জ্বলবে যা বা ফার্নেস যেটা বলা হয়। তো এই ওয়াটারটা এই পথ দিয়ে এসে এখানে হিট হয়। হিট হওয়ার পরে সেটা আবার এটা হলো টারবাইন এবং জেনারেটর। এই টারবাইনে গিয়ে সে ব্লেডটাকে রোটেট করে, রোটেট করার পর সেই স্টিমটা আবার বয়লারে ফিরে আসে, এই পথ দিয়ে বয়লারে ফিরে আসে। বয়লারে ফিরে এসে এখানে আবার রিহিট হয়, কারণ আমার যখন একবার স্টিমটা হলো ব্লেডটাকে আঘাত করবে, ব্লেডটাকে রোটেট করবে, তখন তার প্রেসার এবং টেম্পারেচার দুটোই ফল করে। তো এই টেম্পারেচার এবং প্রেসারটাকে বাড়ানোর জন্য সেটাকে আমরা আবার বয়লারে নিয়ে আসি। বয়লারে নিয়ে আসার পর সেখানে আবার রিহিট করি। রিহিট করার পর রিহিট স্টিমটাকে আবার আমরা টারবাইনে দিই, যেটাকে ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন বলা হয়। এই টারবাইনে আমার রোটেট করার পর সেটাকে আবার লো প্রেসার টারবাইনে দেওয়ার পর সেই স্টিমটা এখানে কনডেনসেট হয়। কনডেনসেট মানে ঠান্ডা হয়ে যায়, স্টিম যেটা আছে সেটা ওয়াটারে রূপান্তর হয়। ওয়াটারে রূপান্তর হওয়ার পর সেই ওয়াটারটা আবার এদিকে হিট হয়ে আবার বয়লারে গিয়ে এভাবে ঘুরতে থাকে, অর্থাৎ ক্লোজড একটা সাইকেল, মানে ক্লোজ সাইকেল, ওয়াটারের এবং স্টিমের ক্লোজ একটা সাইকেল। তো এখানে যে স্টিমটা এখানে যে ঠান্ডা হয়, অর্থাৎ ওয়াটারে রূপান্তর হয়, সেই ওয়াটারটা আসলে রূপান্তর হয় থেকে ওয়াটারে যে রূপান্তর হয় সেটা হয় হলো আমার সি ওয়াটারের মাধ্যমে। আবার আমরা একটা লাইন করে রাখছি, যেটা হলো সি ওয়াটারটা আসবে, এসে এখানের যে হিট যেটা আছে স্টিমের, সেই হিটটা নিয়ে সে আবার আমার সিতে চলে যাবে। এখানে যখন হিটটা এক্সচেঞ্জ হয় তখন steam টা এখানে ওয়াটারে রূপান্তরিত হয়ে এখানে চলে যায়। অর্থাৎ এখানে আমার দুইটা দুইটা সাইকেল, ওয়াটারের দুইটা সাইকেল, একটার সাথে কখনো মিলে না আর কি। একটা হলো টিউবের ভিতর দিয়ে যায়, আরেকটা হলো আমার টিউবের বাইরে থাকে অলওয়েজ। দুইটার সাথে আমার সংস্পর্শে থাকে না। এই যে টারবাইনটা ঘুরার পর সেটার সাথে আমার জেনারেটরটা কাপলিং করা থাকে, একসাথে একই শেফটে থাকে। তো জেনারেটরটাকে ঘোরানো হয়, জেনারেটর থেকে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার পর সেটা আমরা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, জিএস এর মাধ্যমে হাই স্টেপ আপ করে সেটা আমরা গ্রিডে দিয়ে দিই। তো এটা হলো আমার টোটাল কোল বেসড পাওয়ার প্ল্যান্টের সিনারিও। এটা হলো আপনার যে সকল কোল বেসড পাওয়ার প্ল্যান্টের এই সেম সিনারিও, শুধু একটা ডিফারেন্ট আছে, সেটা হলো আমরা যেটা করি সেটা সি ওয়াটারটাকে সরাসরি নিয়ে কুলিং করে আবার সিতে ফেলে দিই। বাট যেই পাওয়ার প্ল্যান্ট গুলা নদীর পাশে, আমারটাতে তো আপনার জানা হয়তো বঙ্গোপসাগরের পাশে, যেটা মাতারবাড়ি সমুদ্র সৈকতের পাশেই, সেজন্য আমাদের ওয়াটারের সরাসরি নিয়ে সরাসরি আবার দিয়ে দিই। বাট যেই পাওয়ার প্ল্যান্ট গুলা হলো নদীর পাশে, হ্যাঁ, যে পাওয়ার প্ল্যান্ট নদীর পাশে সেগুলাতে আমরা কুলিং টাওয়ার থাকে, ঠিক আছে, এখানে আমাদের অনেক পরিমাণ পানি লাগে। সেজন্য নদীর পাশে যে পাওয়ার প্ল্যান্ট গুলা, সেগুলাতে পানির পরিমাণ কম থাকার কারণে সেখানে আমরা কুলিং টাওয়ার ইউজ করি। আপনারা দেখবেন কিছু কোল বেসড পাওয়ার প্ল্যান্টে হলো বড় বড় ডোম ডোম আকৃতি থাকে আর কি, 3টা 4টা এরকম ডোম থাকে, যেটার উপর দিয়ে আসলে ধোঁয়া বের হয়। সেটা হলো স্টিমটা আসলে ওখানে ঠান্ডা হয়, ওয়াটারটা ওখানে ঠান্ডা হয় আর কি। আমাদের এটা ওই ওই ডোম গুলা লাগে না, আমাদের পাওয়ার প্ল্যান্টে এই ডোম গুলা নেই, কারণ আমরা সরাসরি সি ওয়াটারটা নিয়ে ঠান্ডা করে হিট এক্সচেঞ্জ করে ওয়াটারটাকে আবার সিতে, অর্থাৎ সমুদ্রে আবার দিয়ে দিই। তো এটা হলো টোটাল কোল বেসড পাওয়ার প্ল্যান্টের একটা সিনারিও। তো এখানের যে এই বিভিন্ন পোর্শন আছে, যে বয়লার, ইএসপি, এফজিডি, টারবাইন, এগুলা নিয়ে আমি এখন দেখব যে কোনটা কিভাবে কাজ করে। আমি বয়লার দিয়ে শুরু করি।
তো বয়লারটা হলো মূলত একটা ক্লোজড ভেসেল, যেখানে আমার ওয়াটারটা আমার হিটেড হয়, টেম্পারেচারটা হাই হয়, এবং হলো যেখানে আমার স্টিমটা প্রডিউস হয়। তো আমাদের বয়লারটা সাধারণত ওয়াটার টিউব। দুই ধরনের বয়লার থাকে, একটা হলো ওয়াটার টিউব আর একটা হলো ফায়ার টিউব। ওয়াটার টিউব যেটা, সেটা হলো টিউবের ভিতর দিয়ে ওয়াটারটা ফ্লো হবে আর বাইরের দিকে আমার আগুনটা জ্বলবে, অর্থাৎ কোলটা বার্ন হবে। আর কিছু হলো ফায়ার টিউব। ফায়ার টিউব হলো বাইরে ফায়ার থাকবে, বাট টিউবের ভিতরে আমার হলো হাই হাই টেম্পারেচার স্টিম বলো বা অন্য বার্নিং পার্টিকেল বলো, সেগুলা যাবে। তা আমাদেরটা মূলত ওয়াটার টিউব বয়লার। ওয়াটার টিউবের ভিতর দিয়ে ওয়াটার যাবে এবং স্টিমে রূপান্তরিত হবে, এবং বাইরে হলো বয়লার কোলটা বার্ন হবে। একটা হলো বয়লার ফায়ার টিউব বয়লার, একটা হলো ওয়াটার টিউব। আর একটা সব দুইটা বয়লারই আবার দুইটা টাইপ আছে। এটা হলো ড্রাম টাইপ বয়লার আর একটা হলো ওয়ান স্ক্রু টাইপ বয়লার। তো ড্রাম টাইপ বয়লার যেটা, সেটা সাধারণত একটা ড্রাম থাকে যেখানে ওয়াটার এবং স্টিমটা সেপারেট হয়। এটা একটা বয়লার। এই বয়লারের এখানে হলো, এগুলো হলো বার্নার বলা হয়, যেখানে কোলটা বার্ন হয় আর এখানে হিট এক্সচেঞ্জ হয়ে সেটা ড্রামে গিয়ে এখানে স্টিম এবং ওয়াটারটা সেপারেট হয়। স্টিমটা হাই প্রেসার হয়ে আমার রিহিটারে বা সুপার হিটারে চলে যায়। এটা হলো ড্রাম টাইপ বয়লার। এটাকে আপনারা সাধারণত ইয়ার সাথে তুলনা করতে পারেন, সেটা হলো প্রেসার কুকার যেগুলা থাকে, সাধারণত প্রেসার কুকারটা এই ড্রাম টাইপ বয়লারের মতো। আপনি হলো ঢাকনা দিয়ে রাখছেন, সেখানে তাপ দিছেন, তাপ দেওয়ার পর সেটা ওয়াটারটা হলো, ওয়াটার যদি সিদ্ধ করি তাহলে ওয়াটারটা গরম হতে 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 আমার ওয়াটারটা নিচে থাকে আর স্টিমটা উপরের দিকে উঠে যায়, এবং হাই প্রেসার হয়ে যখন একটা ছোট শীষ দেওয়ার যেটা আছে সেটা খুললে অনেক হাই প্রেসারে বের হয়। এটা হলো ড্রাম টাইপ বয়লারের একটা জাস্ট ছোট একটা উদাহরণ। আর ওয়ান স্ক্রু বয়লারটা হলো, ওয়ান স্ক্রু বয়লারটাকে যদি আপনি চিন্তা করেন, উদাহরণ হিসেবে একটা জিনিস চিন্তা করেন, সেটা হলো আমরা যে ইনজেকশনের যে সিরিঞ্জ যেটা আছে সেটার মতো। আপনি পিছন থেকে যে প্রেসার দেন, যে প্রেসার দিবেন ওই প্রেসারে সিরিঞ্জ থেকে পানিটা বের হবে। যদি আমি সিরিঞ্জ দিয়ে যদি কোথাও পানি দিই, তাহলে ওই সিরিঞ্জ দিয়ে আপনি যত প্রেসারে দিবেন তত প্রেসারেই ওদিকে বের হবে। এটা হলো ওই, এই টাইপটা হলো ওয়ান স্ক্রু বয়লার। অর্থাৎ আপনি এখানে যত প্রেসার দিবেন ওই প্রেসারেই এখানে স্টিমটা বের হবে। এখানে স্টিম এবং ওয়াটার আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। এই এখানে কোনো একটা পর্শনে গিয়ে সে ওয়াটারটা স্টিম হয়ে আপনি এদিকে যত প্রেসার দিবেন ওই প্রেসারেই সেটা বের হয়ে যায়, অর্থাৎ ওয়ান ওয়ে এর মতো। তো এখানে টু ওয়ে, এখানে ওয়াটার এবং স্টিমটা আলাদা হয়। তো এখানে সরাসরি ওয়াটারটা স্টিমে রূপান্তরিত হয়ে প্রেসারাইজড হয়ে যায়। তো আমাদের যে বয়লার, সেটা হলো এসওভিআর, স্টেশনারি ওয়ান স্ট্রো ভেরিয়েবল প্রেসার রিহিট টাইপ বয়লার, অর্থাৎ ওয়ান স্ট্রো বয়লার। এই ধরনের বয়লার। সাউন্ডটা আবার চলে গেছে। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় ডিস্টার্ব করতেছে। তো এর আগেও বলছিলাম আমাদের বয়লারে হলো দুইটা ফ্লো থাকে, একটা হলো ওয়াটার ফ্লো আর একটা হলো গ্যাস ফ্লো। গ্যাস ফ্লোটা তো দেখাইছি, কোলটা আমার গ্যাসে রূপান্তরিত হয় বার্ন হওয়ার পরে, সেটা এদিক দিয়ে ফ্লো হয়ে এসপিএফজিটি গ্যাসিয়ার হিটার হয়ে চলে যায়। আর ওয়াটারটা হয়, এটা হলো ফার্নেস। এটা হলো বয়লারের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে এই নিচের যে পর্শন যেটা আছে এটা ফার্নেস, আর উপরে যেগুলো আছে এটা হলো সেপারেটর, ড্রেন ট্যাঙ্ক, সুপার হিটার টিউব। এগুলো সবগুলা টিউব। এগুলোর ভিতর দিয়ে মূলত ওয়াটারটা স্টিমে রূপান্তরিত হয়ে আমার টারবাইনে যায়। তো এটা দুইটা ফ্লো আর কি। এটা এখান দিয়ে আমার গ্যাসটা ফ্লো হয় মাঝখান দিয়ে, আর এখানে যে বাউন্ডারি ওয়াল যেগুলো আছে এই ওয়ালের মধ্য দিয়ে আমার ওয়াটারটা ফ্লো হয়। আবার এগুলো হলো টিউব, ঝুলন্ত অবস্থায় থাকে, এগুলোর ভিতর দিয়ে ওয়াটারটা ফ্লো হয়। আর বাইরের দিক দিয়ে এখানে গ্যাসটা ফ্লো হয়, এখানে গ্যাসটা ফ্লো হয়, কোলটা বার্ন হয়ে এখানে গ্যাসটা ফ্লো হয়। আচ্ছা, এটা হলো ওয়াটার এবং স্টিম
ফ্লো এর ওভারভিউ, কিভাবে আমার ওয়াটারটা স্টিমটা রূপান্তরিত হয় সেটা। যে আমাদের মূলত 3 টারবাইন থাকে, এসপি টারবাইন অর্থাৎ হাই প্রেসার টারবাইন, ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন এবং এলপি টারবাইন লো প্রেসার টারবাইন। তো লো প্রেসার টারবাইনে হলো লাস্ট স্টেজ, সেই স্টেজের নিচে হলো আমার কন্ডেন্সার থাকে, এটা হলো কন্ডেন্সার। এখানে হলো ওয়াটারটা স্টিমটা ওয়াটার ঠান্ডা হয়ে ওয়াটার হয়। তো এই ওয়াটারটাকে মূলত আমরা কন্ডেন্সার সাকশন পাম্প দিয়ে আমরা পাম্পিং করি, এখান থেকে ওয়াটারটা নিয়ে পাম্পিং করি। পাম্প করার পর সেটা এলপি হিটার অর্থাৎ লো প্রেসার হিটার হয়ে এখানে একটু একটু হিট হয়। সাপোজ এখানে আমি যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার থাকে, সেটা এখানে গিয়ে 300 হয়, এরপর এখানে গিয়ে 350, এগুলো সবগুলা হিটার। এখানে জাস্ট হিট এক্সচেঞ্জ হয়, ওয়াটার যে টেম্পারেচার যেটা আছে সেটাকে আমরা একটু একটু বাড়াই। এখানে এখানে একটু হিট এক্সচেঞ্জ হয়, 300 থাকলে 320 হয়, 350, 360, এরকম করে প্রত্যেক ধাপে ধাপে আমার ওয়াটারের টেম্পারেচারটা হিটেড হয়। হিটেড হওয়ার পরে সেটা একটা ডিএরেটর এবং ফিড ওয়াটার ট্যাঙ্কে যায়। এটা হলো ডিএরেটর এবং ফিড ওয়াটার ট্যাঙ্ক। এখানে আমার যদি অক্সিজেন বা কোনো এয়ার থাকে সেটাকে আমরা রিমুভ করি। রিমুভ করার পর এখান থেকে ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে আমরা আরেকটা হিটারের মাধ্যমে বয়লারে দিই। আরো 3টা হিটার সাধারণত, এইগুলো হলো ফিড ওয়াটার পাম্প, বয়লার ফিড পাম্প বলা হয় সাধারণত। এখান থেকে ওয়াটারটাকে নিয়ে আমরা হাই প্রেসারে এইচপি হিটারের মাধ্যমে বয়লারে দিই। এখানেই মূলত হিট এক্সচেঞ্জটা বেশি হয়। তো এখানে আমার টেম্পারেচারটাকে, ওয়াটারের যে টেম্পারেচার যেটা আছে সেটাকে আস্তে 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 আমরা এখানে বাড়াই। বাড়ানোর পরে এখানে গিয়ে আমার ফাইনাল যে টেম্পারেচার যে রাইজ করা দরকার সেটা আমরা এখানে করি। সাধারণত আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি এখানে কনডেন্সার ওয়াটার থাকে সেটাকে আমরা আস্তে আস্তে হিট আপ করে এখান পর্যন্ত প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা সেটাকে টেম্পারেচার হাই করি। তো এখানে যে আমার টেম্পারেচার হাই হলো এবং ওয়াটারটা এখানে স্টিমে রূপান্তর হলো, এতটুকু পর্যন্ত আমার সাধারণত ওয়াটার থাকে, এসপি হিটার পর্যন্ত ওয়াটার থাকে। ওয়াটারটা বয়লার যখন যাবে এখানেই ওয়াটারটা স্টিমে রূপান্তরিত হবে, স্টিম হয়ে যায়। হাই প্রেসার যখন হবে তখন, হাই প্রেসার এবং হাই টেম্পারেচার যখন হবে তখন এটা স্টিমে রূপান্তর হয় এই ফেজে গিয়ে। তো এটা তখন যখন স্টিমে রূপান্তরিত হয় তখন এটা অনেক হাই টেম্পারেচার এবং হাই প্রেসার থাকে। ওই হাই প্রেসার স্টিমটা এই পথ দিয়ে গিয়ে আমার হাই প্রেসার টারবাইনে সেটা আমাকে এঙ্গেজ হয়। হাই প্রেসার টারবাইনটা সাধারণত জেনারেটরের সাথে এইচপি আইপি এলপি হয়ে একই শেফটে থাকে। তো এখানে গিয়ে সেই স্টিমটা হলো আমার ব্লেডটাকে ঘুরাই, জেনারেটরটাকেও ঘুরাই একসাথে। এখানে ঘোরানোর পরে সেই ওয়াটটা যখন আমার এখানে আমরা এঙ্গেজ করি তখন স্টিমটা এখানে যখন এঙ্গেজ করি তখন স্টিমটার প্রেসার এবং টেম্পারেচার দুটাই ফল করে। তো ফল করার পর সেই লো প্রেসার এবং লো টেম্পারেচার স্টিমটাকে আমরা আবার হিট করার জন্য আবার বয়লারে পাঠাই। বয়লারে পাঠার পর এটার টেম্পারেচার এবং প্রেসারটাকে আরেকটু হাই করে আবার ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইনে আমরা দিই। এখানে ব্লেড আছে, ব্লেডটাকে সে ঘোরানোর পর সেই স্টিমটা আরেকটা পথ দিয়ে, যে ক্রসওভার লাইন বলে এটাকে, ক্রসওভার লাইন, এই ক্রসওভার লাইন দিয়েই আমার এলপি টারবাইনে গিয়ে এলপি টারবাইনটাকে ঘুরাই। তো এই প্রসেসটা হলো একসাথেই হয় সবসময়। তো যেহেতু এটার সাথে এই এলপি আইপি এবং এইচ টারবাইন এই তিনটার সাথে একই শেফটে জেনারেটরটা কাপলিং করা আছে, তখন এইগুলা ঘুরবে, জেনারেটরটার সাথে সাথে ঘুরবে এবং জেনারেশন ইলেকট্রিসিটি জেনারেট করবে। এটা হলো টোটাল বয়লার এবং টারবাইনের জাস্ট একটা ওভারভিউ। ওকে, তো এখানে আর দুইটা জিনিস আছে, সেটা হলো সেফটির জন্য। এটা হলো এসপিটিভি বলে এবং এটা হলো এলপিটিভিভি। এসপিটিভিভি হলো হাই প্রেসার টারবাইন বাইপাস ভালভ, এটা একটা ভালভ। অর্থাৎ সাপোজ আমার কোনো সেফটি ইস্যু হলো, অর্থাৎ আমার প্রেসারটা এমন
ভাবে রাইজ করছে, যেটা টারবাইনে দিলে টারবাইনের জন্য ক্ষতি। আমরা সাধারণত 245 বারের প্রেসার ক্রিয়েট করি এবং 245 বারে টারবাইনটাকে ঘুরাই। যদি কখনো টারবাইনের প্রেসারটা 245 বেশি হয়ে যায়, সাপোজ 300 হয়ে গেল, তখন সেই প্রেসারটাকে রিলিজ করার জন্য এই ভালভটা খুলে যায়, অর্থাৎ হাই প্রেসার টারবাইন বাইপাস ভালভ। অর্থাৎ এই প্রেসারটা এখানে ক্রিয়েট না গিয়ে সে এই ভালভটা খুলে সেটা এই লাইনে চলে আসে, এসে আমার আবার বয়লারে গিয়ে আইপিতে যায়। যদি কখনো এই আইপিতে বা এই লাইনের প্রেসারটা বেশি রাইজ হয়ে যায়, বেশি উঠে যায়, তখন আমরা এই ভালভটা খুলে দিই। এটা হলো এলপি টারবাইন বাইপাস ভালভ, অর্থাৎ লো প্রেসার টারবাইনটাকে সে বাইপাস করে। এটা হলো হাই প্রেসার টারবাইনটাকে বাইপাস করে এই ভালভটা, আর এই ভালভটা হলো লো প্রেসার টারবাইনটাকে এলপিটাকে বাইপাস করে। তখন এই স্টিমটা এদিক দিয়ে ফ্লো না হয়ে এদিক দিয়ে চলে আসে, এদিক দিয়ে এসে এই ভালভ হয়ে কন্ডেন্সারে চলে যায়। তখন এইচপি এবং আইপি এবং এলপি এই তিনটা আমার টারবাইন বাইপাস হয়ে যায়, স্টিমটা এখানে আমার এঙ্গেজ হয় না। তখন এটা হলো আমার সাধারণত জেনারেটর টারবাইনের সেফটির জন্য এই দুইটা ভালভ আমরা ইউজ করে থাকি। এগুলা সব জায়গায় আছে। আচ্ছা, এটা হলো আমার ওয়াটার এবং স্টিম ফ্লো গেল। আর আরেকটা যেটা বলছিলাম যে গ্যাস লাইন এয়ার ফ্লো ওভারভিউ, এটা এটা হলো আমাদের আমরা যেখানে কন্ট্রোলিং করি বা যেখান থেকে আমরা অপারেশনটা করি সেটার একটা ওভারভিউ। তো এটা হয়তো বা একটু কঠিন হবে বুঝতে, তারপর আমি বলি। এটা হলো কোলটা এখানে আসে পালভারাইজার, পালভারাইজার হওয়ার পরে সেটা একটা টেম্পারেচার হয়ে এটা হলো বয়লার, বয়লারে যায়, বয়লার থেকে আবার ফ্লু গ্যাস হয়ে ইএসপি হয়ে আইডিএফ হয়ে এটা আমার চিমনিতে চলে যায়। এটা হলো টোটাল ফ্লু গ্যাস সিস্টেমটা আর কি। এটা যদিও আমি আগের স্লাইডে এটা বলছিলাম। এটা আমরা অপারেশন যখন করি তখন আমরা এটা থেকে অপারেশন করি। এগুলো হলো ভালভ, ড্যাম্পার, গ্যাস এয়ার হিটার। এটা হলো জাস্ট একটা হিট এক্সচেঞ্জ হয়। তো আহ আপনারা হলো দেখেন যে বয়লারের যে এতক্ষণ যেগুলো বলছিলাম এগুলো হয়তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল। এখন ভিডিও দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তখনও করতে পারবেন, সমস্যা নেই। আমরা ভিডিওটা একটু দেখি। ভিডিও দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। চলতেছে না? না স্যার, চলছে না। হ্যাঁ, ভিডিওটা কোনো একটা প্লেয়ারে প্লে করে এখানে শেয়ার অপশন থেকে অ্যাডভান্সডে গিয়ে তারপরে স্পেসিফিক ভিডিওটা দিলে তখন ভালো করে সাউন্ড সহ আসবে। শেয়ারে যাওয়ার পরে অ্যাডভান্সড অপশনে গিয়ে ওখান থেকে ভিডিও শেয়ার করলে ফাইলটা তখন অ্যাডভান্সড, আচ্ছা অ্যাডভান্সড, ওখান থেকে ভিডিও শেয়ার করতে হবে। হ্যাঁ, ওই যে ভিডিওর ফাইলটা ওখানে সিলেক্ট করে দিলে তখন সাউন্ড সহ প্লে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। অ্যাডভান্স করা হয়েছে, এবার তো আসতেছে না কেন? স্যার, স্টিল আমরা ভিডিও দেখতে পাচ্ছি না। যে আগের স্ক্রিনটা আসতেছে, এটা মনে হয় আগে একটু ক্লোজ করে এরপরে শেয়ারে যেতে হবে, এটা স্টপ করে। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ, এই ভিডিওটা, এই স্লাইডটা আপনাকে স্টপ শেয়ার দিয়ে দেন, তারপরে শেয়ার অপশনে গিয়ে গেলে পুরো আসবে।
আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? স্লাইড স্লাইড দেখা যাচ্ছে না এখন? এখন দেখা যাচ্ছে। দিয়ে এটা সাউন্ডটা একটু লো কোয়ালিটি। তারপর ফ্লিপ হচ্ছে না? হচ্ছে। এটা দেখেন, এরপরে আমি এটা ব্রিফ করবো আর কি। তাহলে ওয়াটারটা এই যে স্টিম হলো, লাল যেটা হলো এটা স্টিম। সেপারেট হলো, সেপারেট হয়ে আমার এগুলো টিউবের মধ্যেই ঘুরতেছে, কিন্তু স্টিমটা আরো হিট হচ্ছে। অনেকগুলো সুপার হিটার থাকে, প্রাইমারি সুপার হিটার, সেকেন্ডারি সুপার হিটার এবং ফাইনাল সুপার হিটার, অর্থাৎ প্রত্যেকটা স্টেজে আমার স্টিমটা হিট আপ হয়। এখান থেকে স্টিমটা ফাইনাল সুপার হিটার হওয়ার পর সেই স্টিমটা আমার টারবাইনে চলে যায়। টারবাইনটা আমরা দেখবো টারবাইনে গিয়ে কিভাবে স্টিমটা আমার রোটরটাকে রোটেট করে। এটা বলছিলাম রিহিট হওয়ার জন্য, আবার টারবাইন থেকে এটা আবার রিহিটারে আসে। হিট হয়ে এই যে এখানে রিহিট হচ্ছে, লাল লাল যেখানে হচ্ছে এটা স্টিম। স্টিম আমি একটু ডিসক্রাইব করি। সেটা হলো আমার ওয়াটারটা হলো এই যে ইকোনমাইজার, এইখানে প্রথমেই বয়লারে প্রবেশ করে আর কি। হিট পাম্প থেকে এইচপি হিটার হয়ে এখানে ওয়াটারটা আসে। এই যে এখানে ইকোনমাইজার হয়, ইকোনমাইজারে ওয়াটারটা এসে সে আবার ফার্নেসের নিচে চলে যায়। এই যে এখানে টুকে টুকে হেলিক্যাল টিউব হয়ে, অর্থাৎ এগুলা সব বয়লার ওয়াটার টিউব, হেলিক্যাল টিউব হয়ে এখানে ওয়াটারটা হিট হয়। হিট হওয়ার পর এখান থেকে একটা ফেজে গিয়ে সেটা স্টিমে রূপান্তর হয়। স্টিফে স্টিমে রূপান্তর হওয়ার পর সেটা আবার হিট হয়। হিট হপ আরো হিট হয়, যেটা প্রাইমারি সুপার হিটার বলা হয়। এরপরে হলো সেকেন্ডারি সুপার হিটার, এটা হলো প্রাইমারি সুপার হিটার। এখানে টেম্পারেচারটা আরো হিট হয়। সেখান থেকে সেকেন্ডারি সুপার হিটার, এখানে আরো টেম্পারেচারটা হিট হয়। এরপর ফাইনাল সুপার হিটার হয়ে আমার এটা টারবাইনে যায়। আমার কথা তো বোঝা যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, টারবাইনে যায়। টারবাইনে ওটা হিট এঙ্গেজ হওয়ার পর সেটার প্রেসার এবং টেম্পারেচার লো হয়, সেজন্য এই স্টিমটাকে আবার আমরা এখানে বয়লারে নিয়ে আসি। এনে এখানে আবার রিহিটারে এই যে টিউব যেগুলো আছে এখানে আবার সেই টেম্পারেচারটা রাইজ হয়। রাইজ হওয়ার পরে সেটা আবার আমার ওই আইপি টারবাইনে যায়, আইপি টারবাইন থেকে এলপি টারবাইনে চলে যায়। এটা হলো আমার মূলত এই বয়লার আর কি। আর এখানে যে এই যে এখানে যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বার্নার। এখান দিয়ে কোলটা প্রবেশ করে এখানে ফ্লেম মানে আগুনটা জ্বলে। ওকে, এটা বুঝে গেছে বয়লারটা? জি স্যার। আচ্ছা, বয়লার। এরপর বয়লার বয়লারের পর আমরা ইএসপিটা একটু দেখি। ইএসপিটা হলো বয়লার থেকে যে কোলটা বার্ন হওয়ার পর ফ্লু গ্যাস হয়, ফ্লু গ্যাস থেকে ফ্লু গ্যাস অনেকগুলো অ্যাশ কন্টেন্ট থাকে আর কি। অ্যাশ থাকে, ডাস্ট থাকে। তো সেগুলোতে তো আমরা এনভায়রনমেন্টে আমরা ছেড়ে দিতে পারি না এমনিতেই, তো সেগুলোকে কালেক্ট করা লাগে। তো কালেক্ট করার জন্য আমরা মূলত ইএসপিটা ব্যবহার করি, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর যেটা আছে সেটা ব্যবহার করি। তো ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর হলো মূলত ফাইন পার্টিকেল যেগুলো আছে, অ্যাশ, ডাস্ট, এগুলোকে আমরা সেটা কালেক্ট করে। আমরা কালেক্ট কিভাবে করি এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যেহেতু আমরা সবাই ইলেকট্রিক্যালের, তো এই জিনিসটাই হয়তোবা আপনাদের ভালো লাগবে আর কি। সেটা
এটা এখানে সাধারণত আমরা 40 to 150 কেভি হাই ভোল্টেজ ইউজ করি, বাট কারেন্টটা অনেক কম। এখানের যে প্রত্যেকটা পার্টিকেল, অ্যাশ পার্টিকেল গুলাতে আমরা সাধারণত সবাই জানি যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকে, নেগেটিভ চার্জ অবস্থায় থাকে। এটা হলো টোটাল ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। এই পথ দিয়ে আমার গ্যাসটা ফ্লো হয়। এই গ্যাসটা ফ্লো হয়, অর্থাৎ ওই অ্যাশ কন্টেন্ট যেগুলো অ্যাশ অ্যাশ আছে, ছাই আছে, এই ছাই সহ এখান দিয়ে ফ্লু গ্যাসটা এদিক দিয়ে ফ্লো হয়। যে ফ্লোটা হয় সেই পাতের মধ্যে অনেকগুলো স্পাইরাল ওয়্যার থাকে, স্পাইরাল তার থাকে, যেগুলো আমরা নেগেটিভলি চার্জ করে থাকি একটা ট্রান্সফরমারের মাধ্যমে হাই ভোল্টেজ দিয়ে, অর্থাৎ 40 তো প্রায় 150, আমরা সাধারণত 75 কেবি ভোল্টেজ দিয়ে থাকি এই স্পাইরাল গুলার মধ্যে। তো এই স্পাইরাল গুলা সাধারণত নেগেটিভলি কানেক্ট করে থাকি। আর এখানে যে সবুজ যে এই অংশটা দেখা যাচ্ছে, এটা হলো নীল যে অংশটা দেখা যাচ্ছে, এটা হলো কালেক্টেড প্লেট, অর্থাৎ কালেক্টিং ইলেকট্রোড। এখানে আমরা পজিটিভ দিয়ে থাকি এবং স্পাইরাল যে তার যেগুলো আছে সেখানে আমরা নেগেটিভ দিয়ে থাকি, নেগেটিভলি চার্জ করে থাকি। তো যখন আমার এই স্পাইরাল ওয়্যার যেগুলো আছে সেগুলো যখন আমরা নেগেটিভলি চার্জ করে থাকি, আর এটার মাঝখান দিয়ে যখন আমার ফ্লু গ্যাসটা যাবে, তখন ওই ফ্লু গ্যাসগুলা সাধারণত নেগেটিভ আয়নে রূপান্তরিত হয়, অর্থাৎ নেগেটিভলি চার্জড হয়। নেগেটিভলি যখন চার্জড হবে তখন এই পজিটিভ প্লেটটা ওগুলাকে আকর্ষণ করবে। আকর্ষণ করার পর অ্যাশ পার্টিকেল যেগুলো আছে সেই পার্টিকেল গুলা এই কালেক্টিং প্লেটে চুম্বকের মতো সেটা আটকে যাবে। তো এখানে এই পার্টিকেলটা আটকে যায়। আটকানোর পর এখানে আমরা কিছু র্যাপিং মোটর থাকে যেটা ভাইব্রেশন ক্রিয়েট করে। এই র্যাপিং মোটর দিয়ে এই ইলেকট্রোড যেটা কালেক্টিং প্লেট আছে সেটাকে র্যাপ করার পর এই অ্যাশ যেগুলো আছে সেগুলো নিচে পড়ে যায়। হপারের মাধ্যমে অ্যাশটাকে আমরা কালেক্ট করি। তো পাশে যে চিত্র যেটা আছে ছবি, এখানে এইগুলো হলো আমার স্পাইরাল তার, স্পাইরাল করা তার। এই যে এগুলো হলো ডাস্ট পার্টিকেল যাচ্ছে। তো এই তার থেকে আমরা নেগেটিভ আয়ন, অর্থাৎ করোনা আপনারা তো সবাই জানেন হয়তো, করোনা এই করোনা ক্রিয়েট করে এই হাই ভোল্টেজ দিয়ে, বাট লো কারেন্ট। হাই ভোল্টেজ অনেক কম, কারেন্ট ভোল্টেজ অনেক বেশি, বাট কারেন্টটা অনেক কম দিয়ে এখানে আয়োনাইজেশন করে। আয়োনাইজেশন করলে এখানের পাশ দিয়ে যে অ্যাশ পার্টিকেল গুলা যাবে সেগুলা নেগেটিভলি চার্জ হয়ে এই পজিটিভ প্লেটের সাথে আটকে যাবে। তখন এই পজিটিভ প্লেট থেকে আমরা অ্যাশ গুলা কালেক্ট করি আর কি। তো এদিক দিয়ে যখন যাবে পাস হওয়ার সময় অ্যাশ নিয়ে যাবে, বাট এদিকে যখন বের হবে এসপি থেকে তখন এটার মধ্যে 99% অ্যাশ কন্টেন্ট থাকে না, অর্থাৎ 99% এটার ইফিসিয়েন্সি, 99% অ্যাশ প্রায় সে কালেক্ট করে ফেলে। তো এটা মূলত হলো আমার ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। এটা সাধারণত আমরা একটা ট্রান্সফরমার এবং ডিসি করে সাধারণত এই প্রক্রিয়াটা আমরা করে থাকি। আচ্ছা, এটা হলো ইএসপি। এটার আমরা একটু যদি আরেকটু ভালো করে যদি দেখি, এই যে এগুলো হলো অ্যাশ পার্টিকেল, এটা গ্যাস মলিকিউল। গ্যাসের মধ্যে হলো পজিটিভ এবং নেগেটিভ আয়ন দুইটাই আছে। তো যখন আমার স্পাইরাল রড, সাউন্ডটা একটু কমে গেছে। এখন শোনা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ হ্যাঁ তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হেডফোন খুলে ফেলছি আর কি। এখন কি অবস্থা, কেমন বলো তো? এখন তো খুবই ভালো। খুবই ভালো। তোমাদের সাউন্ড এনে শোনা যাচ্ছে না, শুনতেছি না। আচ্ছা, তোমরা বললে একটু বড় করে বললে আর কি। আমি তোমাদের কথা একদম কম শুনতে পারতেছি। আমারটা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, আহ, এই যে সবুজ এই নীল কালারের যেগুলো আছে এগুলো স্পাইরাল ওয়্যার। এই স্পাইরাল ওয়্যারের মধ্যে আমরা নেগেটিভলি এটাকে আমার ট্রান্সফরমারের ডিসির সাথে আমরা নেগেটিভলি কানেক্ট থাকে, আর এটা হলো কালেক্টেড প্লেট, এটা পজিটিভলি কানেক্ট থাকে। যখন এখানে নেগেটিভ কারেন্ট থাকে তখন এটার মধ্যে দিয়ে যে একটা ব্লু একটা করোনা তৈরি হয়। করোনা তৈরি হওয়ার
সাথে সাথে এখান দিয়ে যখন আমার ফ্লু গ্যাসটা পাস হয় তখন এই কালেক্টেড প্লেটে সে নেগেটিভ আয়ন হওয়ার এই ফ্লু গ্যাসটা যখন নেগেটিভ আয়ন হয় তখন এই কালেক্টেড প্লেটটা পজিটিভলি চার্জ থাকার কারণে নেগেটিভ আয়ন গুলোকে এখানে কালেক্ট করে সে গ্যাস গুলাকে কালেক্ট করে আর কি, এভাবে। এরপরেই আমরা দুইটা ইমিশন কন্ট্রোলের কথা বলছিলাম আর কি। একটা হলো ইএসপি, যেটা হলো অ্যাশটাকে আমার কালেক্ট করে। এরপরে আরেকটা আছে হলো এফজিডি, অর্থাৎ সি ওয়াটার ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। অর্থাৎ আমার ইএসপি তো আমার অ্যাশ গুলাকে কালেক্ট করছে, বাট আমার ফ্লু গ্যাসের মধ্যে এখনো আমার সালফার কন্টেন্টটা রয়ে গেছে। সেই সালফার কন্টেন্টটাকে রিমুভ করার জন্য আমরা সি ওয়াটার এফজিটা ইউজ করি। সি ওয়াটার এফজিটি বলতে আমার বলা হয় সি ওয়াটার দিয়ে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন করা, সেজন্য আমরা সি ওয়াটার এফজিটি, এটাকে সি ওয়াটার এফজিটিটা বলা হয়। তো সি ওয়াটার এফজিটি মূলত SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড যেটা আছে সেটাকে রিমুভ করে। তো কিভাবে রিমুভ করে সেটা হলো ইএসপি পাস থ্রু দা অ্যাবজর্বার টাওয়ার, অর্থাৎ ইএসপি থেকে যে গ্যাসটা পাস হয় সেটা অ্যাবজর্বার টাওয়ার দিয়ে ফ্লো হয়। অ্যাবজর্বার টাওয়ারটা মূলত যেখানে আমার সি ওয়াটার অর্থাৎ সমুদ্রের যে পানি যেটা আছে সেটাকে স্প্রে করা হয় অ্যাবজর্বার টাওয়ারে। তো সি ওয়াটার ইজ স্প্রেড ওভার দ্য ফ্লো গ্যাস, ডিসলভ দ্য SO2 reacts to form সালফাইড। অর্থাৎ আমার ফ্লু গ্যাসটা আমার অ্যাবজর্বার টাওয়ার দিয়ে যখন যাবে তখন আমরা ওই ফ্লু গ্যাসের মধ্যে আমরা সি ওয়াটার অর্থাৎ লবণাক্ত যে পানি অর্থাৎ সমুদ্রের যে পানি আর যেটা আছে সেটাকে স্প্রে করব। স্প্রে করলে যে ফ্লু গ্যাসের যে সালফার ডাই অক্সাইড আছে সেটা ওই পানির যে স্প্রে আছে সেটার সাথে মিশে সেটা সালফাইডে তৈরি হয়ে যাবে, সালফাইড তৈরি হয়ে যায়। সালফাইডটাকে আমরা আরো ডিলিউট করে এবং সেখানে এয়ার দিয়ে, এয়ার অর্থাৎ আমার এনভায়রনমেন্টে যে এয়ার, সে এয়ারটা দিয়ে সেটাকে সালফেটে আমরা পরিণত করি। সালফেট পরিণত করার পর সালফেট যেটা আছে সেটা তো আমরা সবাই জানি, যেটা হলো সমুদ্রের পানির একটা উপাদান সালফেট, যেটা সেটাতে রূপান্তর করে আমরা সিতে দিয়ে দিই অর্থাৎ সমুদ্রে সেটাকে ডিসচার্জ করে দিই। যদি আমরা সরাসরি সালফাইডটাকে অথবা সালফেটটাকে যদি সরাসরি আমরা সিতে দিই সেটা আমাদের সমুদ্রের যে বাস্তুসংস্থান সেটাকে ক্ষতি করবে, সেজন্য কি এটাকে ডিলিউট করে এবং সেটাকে এয়ার দিয়ে সেটাকে সালফেটে পরিণত করে আমরা যে সমুদ্রের যে উপাদান আছে সেই উপাদানে রূপান্তর করে আমরা সমুদ্রে দিয়ে দিই। তো এদিকেও আমরা এনভায়রনমেন্টের যে ইস্যু যেটা আছে সেটাকে আমরা খেয়াল রাখছি আর কি, যাতে পরিবেশটা দূষণ না হয়। তো এটা হলো টোটাল সি ওয়াটার এফজিডি অর্থাৎ আমার ফ্লু গ্যাস ডিসালফারাইজেশনের যে কেমিক্যাল রিঅ্যাকশন যেটা আছে, যেমন সালফার ডাই অক্সাইডটাকে আমরা সি ওয়াটার যেটা আছে সি ওয়াটার H2O, O2 এবং H2 এবং SiO3 বাইকার্বন যেগুলো আছে সেগুলো দিয়ে স্প্রে করে এবং অক্সিজেন দিয়ে, অক্সিজেন অর্থাৎ বাতাস দিয়ে, এয়ার জাস্ট এয়ার দিয়ে আমরা সেটাকে সালফেটে রূপান্তর করে পানিতে রূপান্তর করে সেটা আমরা সমুদ্রে দিয়ে দিই। এটা হলো আমার সি ওয়াটার এফজিডি এর কার্যপ্রক্রিয়া। তো আমরা সি ওয়াটার এফজিডি এই যে এইচএমআইটা দেখা যাচ্ছে অর্থাৎ গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা যে দেখা যাচ্ছে এটা আমি সরাসরি আমরা যেখানে থেকে কন্ট্রোল করি অর্থাৎ সিসিআর থেকে নেওয়া হয়েছে, যেখান থেকে আমরা সাধারণত এটা কন্ট্রোল করি। তো এখান থেকে ফ্লো গ্যাস যেটা আছে আপনার প্রসেস যেটা আছে সেটা এখান থেকে আরো ভালো করে বোঝা যাবে কিনা আমি জানি না, তারপর আমি একটু ডিসক্রাইব করি আর কি। যেমন ইএসপি থেকে এই ইএসপি যে আছে, ইএসপি থেকে ইএসপির আউটলেট থেকে আমার ফ্লু গ্যাসটা আসে, ফ্লু গ্যাসটা এসে এটা গ্যাস হিটার, এখানে একটা হিট এক্সচেঞ্জ হওয়ার পর এটা হলো অ্যাবজর্বার টাওয়ার। অর্থাৎ এদিক দিয়ে আমার ওয়াটার ফ্লু গ্যাসটা উপর দিকে উঠবে এবং এই যে এগুলা এখানে কোন ত্রিভুজের মতো দেখা যাচ্ছে এখান থেকে আমার সি ওয়াটারটা স্প্রে হয়। তো এখান দিয়ে ফ্লু গ্যাসটা উপর দিকে উঠে উপর থেকে আমার সি ওয়াটার অর্থাৎ লবণাক্ত যে সমুদ্রের পানি যেটা হয় সেটাকে স্প্রে করে, সেটাকে স্প্রে করার পর এই স্প্রে ওয়াটারটা এই ফ্লু গ্যাস থেকে
সালফার ডাইঅক্সাইডটাকে নিয়ে এখানে সালফাইটে রূপান্তর করে। সেই সালফাইডটা আমার এখানে এরেশন বেসিন যেটা আছে, এরেশন অর্থাৎ যেখানে আমরা O2টা মিক্স করি সেখানে চলে যায়। এখানে ব্লোয়ারের মাধ্যমে, এরেশন ব্লোয়ারের মাধ্যমে আমরা এখানে অক্সিজেনটাকে মিক্স করি, অর্থাৎ বাতাসটাকে মিক্স করার পর সালফাইড যেটা আছে সেটাকে সালফেটে রূপান্তর করার পরে সেটাকে আমরা সি ওয়াটার অর্থাৎ সমুদ্রে ব্যাক করে দিই, যাতে আমাদের সমুদ্রের যে মাছ বা সেখানে যে বাস্তুসংস্থান যেটা আছে সেটার কোনো ক্ষতি না হয় আর কি। এটা আমরা সাধারণত ইয়া থেকে নিছি, আমার HMI থেকে নিছি, আমার CCR যেখান থেকে আমরা মূলত কন্ট্রোল করি, একদম কন্ট্রোলের মেইন গ্রাফিকটা নেওয়া হয়েছে। এতটুকু হলো আমার বয়লারের অংশ। এখন বয়লারটা মূলত আমার স্টিমটা জেনারেট করে। স্টিম জেনারেট বলতে স্টিম প্রডিউস করে। এই স্টিমটা প্রডিউস করার পর স্টিমটা আমার যায় হলো টারবাইনের ব্লেডে গিয়ে আমার এঙ্গেজ হয় এবং টারবাইনটাকে রোটেট করে। তো টারবাইনটা আর জেনারেটরটা একসাথে কাপলিং করা থাকে আমরা জানি। আর আমাদের টারবাইনটা হলো TCDF বলা হয়, ট্যান্ডেম কম্পাউন্ড ডাবল ফ্লো। আর 42 ইঞ্চ বলতে আমার LP টারবাইনের লাস্ট স্টেজ ব্লেড, সেটার দৈর্ঘ্য হলো তোমার 42। আর আমাদের টারবাইনটা সাধারণত HIP অর্থাৎ HP এবং IP একসাথে, আর লো প্রেশার টারবাইনটা আলাদা, সেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর পরেই দেখব। আর স্টিমটা সাধারণত 24.5 MPa তে হয়, অর্থাৎ 245 বার ওইটার স্টিমটার প্রেসার থাকে, আর টেম্পারেচার থাকে 600 ডিগ্রি সেলসিয়াসের মতো। স্পিডটা আমরা সিনক্রোনাস স্পিড 300 RPM এ ঘুরে। আর জেনারেটরটাও সেম, জেনারেটরের আমরা স্পেক্ট হলো 745 MVA আমাদের জেনারেটরটা, যেটা জেনারেটিং ভোল্টেজ 23.5 kV। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ আমরাই জেনারেট করতেছি আর কি। সর্বোচ্চ বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ হলো 23.5 kV। আর জেনারেটর আউটপুট কারেন্ট হলো 18,304 অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর 8.85 ল্যাগিং এ সাধারণত আমরা ডিজাইন করা আমাদের জেনারেটরটা। RPM হলো 3000 RPM, আর এক্সাইটেশন হলো স্ট্যাটিক। এক্সাইটেশনটা আমরা পরের স্লাইডগুলোতে দেখব, এক্সাইটেশন কি কি এক্সাইটেশন আছে এবং আমরা কোনটা ইউজ করতেছি সেটা। আর আপনারা জানেন যে প্রত্যেকটা জেনারেটরের দুইটা ওয়াইন্ডিং থাকে, স্টেটর ওয়াইন্ডিং আর রোটর ওয়াইন্ডিং। তো স্টেটর ওয়াইন্ডিংটাকে আমরা সাধারণত ওয়াটার কুল করি, স্টেটর ওয়াইন্ডিং, আর রোটরটাকে আমরা হাইড্রোজেন কুল করি। স্টেটর কোর এবং রোটরটা যেটা আছে সেটা হাইড্রোজেন কুল করি, অর্থাৎ ঠান্ডা করার জন্য আমরা ওয়াটার এবং হাইড্রোজেনটাকে ইউজ করি আমাদের জেনারেটরে। তো এটা হলো আমার টারবাইন। টারবাইনটা দেখতে মূলত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম, যদিও আমরা টারবাইনের একটা ভিডিও দেখব, ভিডিও দেখলে তখন এটা আরো ক্লিয়ার হবে আর কি। তো এটা হলো টোটাল আমার HIP টারবাইন, এটা হলো HP, এটা IP থেকে আমার স্টিমটা LP টারবাইনে যায়। এখানের সাথে LPর এই পাশে হলো জেনারেটরটা কাপলিং করা থাকে, জেনারেটরটাকে রোটেট করে। এটা হলো টারবাইন, আর এটা হলো আমার জেনারেটর। এই জেনারেটরের জানেন দুইটা কোর, স্ট্যাটর কোর, এটা হলো স্ট্যাটর কোর, আর এটা হলো রোটর। এখানে এগুলো হলো জাস্ট নরমাল থিংস, জেনারেটরের নরমাল থিংস। আর স্ট্যাটর এই রোটর যেটা আছে এটার সাথে আমার টারবাইনের যে রোটর যেটা কাপলিং করা থাকে সেটা, যেটা এর আগের স্লাইডে দেখছেন, এই যে এই শেপ যেটা আছে এটা সাধারণত হলো এটা হলো HP টারবাইনের ব্লেড গুলা, এটা হলো IP টারবাইনের ব্লেড, আর এটা হলো LP টারবাইনের ব্লেড। এই ব্লেড গুলা দেখতে এরকম, এগুলো হলো রিয়েল ফিল্ড ব্লেড আর কি। এগুলা হয়তো দেখছেন কিনা জানি না, কিন্তু এগুলো হলো আমার পাওয়ার প্ল্যান্টে যে বসানো হয়েছে সেগুলার চিত্র। এগুলা ব্লেড গুলা দেখতে এরকম। আচ্ছা, এটা হলো টারবাইন। তারপরে আমরা টারবাইনের যে ভিডিওটা দেখি, এই জানতে হবে। প্রান্ত দেখা যাচ্ছে? হ্যাঁ জি হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, টারবাইনটা আমরা দেখি একবার, আমরা দেখে নিই, এরপর আবার রিপ্লে করে ওটা ডেসক্রাইব করব।
তো এটা হলো ভিডিও। এখানে এই যে এখানে মূলত স্টিমটা এদিক দিয়ে আসতেছে, বয়লার থেকে মেইন স্টিম যেটা আছে সেটা আসতেছে। এগুলো হলো কন্ট্রোল ভালভ, কতটুকু প্রেসার আমরা মেনটেন করব সেটার এই ভালভগুলো দিয়ে কন্ট্রোল করা হয়। এরপর স্টিমটা আমার লাইনের মাধ্যমে এইচপি টারবাইন, এটা হলো এসপি টারবাইনে এঙ্গেজ হয়। নিচ দিয়ে দুইটা ঢুকে আর উপর দিয়ে দুইটা আসে, আসার পর সেটা এই যে এই ব্লেড গুলাকে ঘুরায়, এগুলো হলো আমার এসপি টারবাইন ব্লেড। এই যে স্টিমটা এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, আর এই ব্লেড গুলাকে ঘুরাচ্ছে যেটার সাথে রোটর কাপলিং করা আছে। তো এখানে তো এসপি টারবাইনে আমরা জানি যে প্রেসার এবং টেম্পারেচার লো হয়ে যায়, সেটাকে আবার রিহিট করার জন্য আবার বয়লারে পাঠানো হয়। বয়লার থেকে আমার স্টিমটা রিহিট হয়ে আবার হলো আমার ইয়াতে আসে, টারবাইনে আসে। এই যে বয়লার থেকে রিহিট হলো, রিহিট হওয়ার পরে এখানে রিহিট হলো, রিহিট বলতে এই যে 600°C উঠে গেছে, উঠে আবার সেটা আমার আইপি টারবাইনে আসলো। এই যে আইপি টারবাইনে এসে কম্বাইন্ড রিহিট ভালভের মাধ্যমে, রিহিট ভালভ যেগুলো আছে সেগুলো মূলত কন্ট্রোল ভালভ, এগুলো দিয়ে আমরা কন্ট্রোল করি। এখানে এই যে ব্লেড যেগুলো আছে আইপি টারবাইনের ব্লেড, এই যে স্টিমটা ফ্লো হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে এই ব্লেড যেগুলো আছে সেগুলোতে এঙ্গেজ হয়ে ব্লেড গুলাকে ঘুরাচ্ছে। আর সেখান থেকে এটা আবার বয়লারে যায় না, এটা সরাসরি আমার ক্রসওভার পাইপ দিয়ে টারবাইনে চলে আসে। টারবাইনে আসার পরে এখানে টারবাইনে এঙ্গেজ হয়, এই যে স্টিমটা এখানে এঙ্গেজ হয় এবং টারবাইনের ব্লেড গুলাকে রোটেট করার পর এটা আমার কন্ডেন্সারে চলে যায়। কন্ডেন্সার বলতে এই যে স্টিম যেটা আছে সেটা ওয়াটারে রূপান্তর হয়। এই যে এটা হলো কন্ডেন্সার, এই কন্ডেন্সারে আমার হলো স্টিমটা ওয়াটারে রূপান্তর হয়। হ্যাঁ, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড হলে মনে হয় একটু ভালো হবে, যেহেতু 10টা বেজে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা সাধারণত যে টারবাইন জেনারেটরের স্ট্যাটিক এক্সাইটেশনটা ইউজ করি। আপনারা তো সবাই এগুলা বইয়ের পড়া আর কি, স্ট্যাটিক এক্সাইটেশন কিরকম কিভাবে করে। তারপর কন্ট্রোল সিস্টেমটা একটু বলি। আমরা কন্ট্রোলটা করি সাধারণত, আমরা নিজেদের সাথে তুলনা করি, আমরা সেন্স করি হলো নাক, চোখ, মুখ এগুলা দিয়ে সেন্স করি। যেটা আমরা ফিল্ডে অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে সেন্স করি হলো ইনস্ট্রুমেন্ট দিয়ে। এই ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলা টেম্পারেচার, প্রেসার এগুলা সেন্স করে। আর ব্রেন হলো কন্ট্রোল সিস্টেম, আমরা ব্রেন দিয়ে মোটামুটি সবকিছুই কন্ট্রোল করি। আর পাওয়ার প্ল্যান্টের কন্ট্রোল সিস্টেম হলো ডিসিএস যেটা আছে, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। আর আমরা যদি আমরা হাত এবং পা দিয়ে কোনো একটা কাজ করি, সাপোজ কোনো একটা লাইট অফ করি অন করি, এগুলো আমরা সাধারণত হাত দিয়েই করি। যে হাতটাকে আমরা সাধারণত ফিল্ডে অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে ভালভ, ড্যাম্পার আর ফ্যান হিসেবে বিবেচনা করি। আর ব্লাড ভেসেল এবং ইলেকট্রিক সিস্টেমটাকে ব্লাড এবং কেবলটাকে ব্লাড ভেসেল বা নার্ভস এর সাথে তুলনা করা হয়েছে। এটা হলো সাধারণত হিউম্যান যে কন্ট্রোলিং সিস্টেম সেটার সাথে আমাদের পাওয়ার প্ল্যান্টের যে কন্ট্রোল সিস্টেম সেটাকে রূপান্তর করা হয়েছে। এটা মূলত ফিল্ড থেকে কিভাবে আমার ইয়াতে আসতেছে, ডিসিএসটা কানেক্ট হয়। এখানে দুইটা নেটওয়ার্ক থাকে, একটা হলো ইনফরমেশন নেটওয়ার্ক এবং হলো কন্ট্রোল নেটওয়ার্ক। ফিল্ডে যত ধরনের ডাটা আছে, যত ধরনের কন্ট্রোলিং সিস্টেম আছে, সবগুলো ইনফরমেশন সেই ইনফরমেশন নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে সে কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে সবগুলোকে কন্ট্রোল করে। এটা হলো টোটাল পাওয়ার প্ল্যান্টের কন্ট্রোলিং সিস্টেমটা। তারপর এটা হচ্ছে, আমি এই স্লাইডটা একটু বলি। সেটা হলো সাপোজ আমরা 500 মেগাওয়াট জেনারেট করতেছি, 500 মেগাওয়াট জেনারেশন যেটা করতেছি, সাপোজ এনএলডিসি বললো আপনাকে 600 মেগাওয়াট করার জন্য, অর্থাৎ জেনারেশনটা বাড়াই দেওয়ার জন্য। তো সেই বাড়ানো বা কন্ট্রোলিং সিস্টেমটা আমরা কিভাবে করি? তো 500 মেগাওয়াট যেটা সাপোজ আমার হলো এখন টারবাইন অর্থাৎ জেনারেশন করতেছে 500 মেগাওয়াট, আর এনএলসি বললো আপনারা একটু জেনারেশন বাড়ান, 600 মেগাওয়াটে যান, 600 মেগাওয়াট করেন।
তো আমাদের মেগাওয়াট ডিমান্ড আসছে 600 মেগাওয়াট। তখন আমরা কন্ট্রোলকে বলবো যে 600 মেগাওয়াট করো, বা 600 মেগাওয়াট আমরা এখানে কন্ট্রোলিং দিলাম। সে 600 মেগাওয়াট দেওয়ার পর সে একটা মেগাওয়াট কন্ট্রোল আছে, সেই মেগাওয়াট কন্ট্রোল অর্থাৎ 600 মেগাওয়াটের জন্য আমার টারবাইনের যে কন্ট্রোল ভালভ যেগুলো বলছিলাম সেগুলো কত পার্সেন্ট ওপেন হতে হবে সে সেটাকে কন্ট্রোল করে। সে আবার ওই যে 600 মেগাওয়াটের যে ডিমান্ড যেটা আছে সেটা আবার বয়লারে গিয়ে ওয়াটার এবং ফুয়েল যেটা আছে সেটাকে সে কন্ট্রোল করে। অর্থাৎ 600 মেগাওয়াটের জন্য আমার কতটুকু ফুয়েল এবং ওয়াটার লাগবে, অর্থাৎ কতটুকু কোল লাগবে এবং কতটুকু পানি লাগবে, সেটা সে বয়লারে দেয়। অর্থাৎ বয়লার ইনপুট ডিমান্ড হিসেবে বয়লারে দেয়। সেই বয়লারটা ওই অনুযায়ী স্টিমটা প্রডিউস করে। সেই স্টিমটা আমার টারবাইনে যাওয়ার আগে গভর্নর হয়ে যায়, যে গভর্নরটা মেগাওয়াট কন্ট্রোলের মাধ্যমে কত পার্সেন্ট ওপেন হবে সেটা সে ডিসাইড করে। তো এখানে সাপোজ মেগাওয়াটের জন্য আমার 600 মেগাওয়াটের জন্য সে 40% ওপেন হলো, 40% দিয়ে আমার স্টিমটা ফ্লো হয়ে টারবাইনে সে হিট করে এবং পাওয়ার জেনারেট করে। তো পাওয়ার প্ল্যান্টের আমার মেইন যে ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা আছে, আমাদের পাওয়ার প্ল্যান্টের যে ভোল্টেজ লেভেল যেগুলো আছে সেটা হলো 400 কেভি, 23.5 কেভি হলো আমার জেনারেটিং ভোল্টেজ, আর এমবি এলবি ইউপিএস সিস্টেম আছে, ডিসি সিস্টেম আছে। এমবি সিস্টেমটা মূলত 11 কেভি এবং 3.3 কেভির মধ্যে সীমাবদ্ধ থাকে আর কি। তো টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেমটা আমার যে যেগুলোর সমন্বয়ে গঠিত সেগুলো হলো জেনারেটর, আপনার এগুলো হলো সাধারণ বিষয়। জেনারেটর ট্রান্সফরমার, জেনারেটর মেইন সার্কিট ব্রেকার, এগুলো হলো সবগুলো পাওয়ার প্ল্যান্টে থাকে এবং এগুলো হলো ইলেকট্রিক্যাল সিস্টেমের কি কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা অনেক বড় ডায়াগ্রাম, এটা জাস্ট আপনারা একটু দেখেন যে কিভাবে আমরা পাওয়ারটা জেনারেট করে কিভাবে পাওয়ারটা ট্রান্সমিট করি আর কি। এটা হলো ইউনিট 1, অর্থাৎ আমাদের দুইটা ইউনিট, একটা ইউনিটের যে জেনারেটর, এই ইউনিট জেনারেটর থেকে ইলেকট্রিসিটিটা আমরা জেনারেশন করার পর স্টেপ আপ করি। এটা হলো জেনারেটরটা 23.5 কেভি জেনারেট করে, এরপর সেটাকে আমরা 23.5 বাই 400 কেভি, 400 কেভিতে করে 400 কেভি সুইচের যেটা আছে সেটাতে দিই, সেখান থেকে আমার টোটাল গ্রিডে চলে যায়। আর এটার পাওয়ার কনজাম্পশনের জন্য আমরা এখান থেকে 23.5 বাই 11 কেবির কিছু ট্রান্সফরমার আছে সেগুলো দিয়ে 11 কেবি সুইচ গিয়ার এনার্জাইজ করে সেখান থেকে আমরা যে অক্সিলারি কনজাম্পশন যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। তো আরেকটা আছে এসইউ এসবিটি, অর্থাৎ স্টার্টআপ স্ট্যান্ড বাই ট্রান্সফরমার। কখনো যদি আমার ইউনিট 1 জেনারেটর ট্রান্সফরমার এবং ইউনিট 2 জেনারেটর ট্রান্সফরমার দুইটাই আউট অফ সার্ভিস হয়, তখন আমার পাওয়ার প্ল্যান্টের যে অক্সিলারি কনজাম্পশন যেগুলো আছে সেগুলোর জন্য আমরা মূলত গ্রিডের সাথে একটা স্টার্টআপ স্ট্যান্ড বাই ট্রান্সফরমারটা কানেক্ট করে রাখি। এটা হলো আমাদের টোটাল পাওয়ার প্ল্যান্টের কি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো এটা আমার মনে হয় লাস্ট স্লাইড, পাওয়ার ইভ্যাকুয়েশন। আমরা পাওয়ারটাকে কিভাবে ইভ্যাকুয়েশন করি, অর্থাৎ জেনারেশনের পরে ইলেকট্রিসিটি পাওয়ারটাকে কিভাবে আমরা সেটা পাওয়ার গ্রিডে, অর্থাৎ আমাদের যে সার্কিট যেটা আছে সেই সার্কিটে কিভাবে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করি। প্রথমে হলো আমাদের জেনারেটর যেটা আছে, জেনারেটর হলো 23.5 কেভি ভোল্টেজ জেনারেট করে। সেই জেনারেশন থেকে সেই জেনারেটর 23.5 কেভি কে জিএসি অর্থাৎ জেনারেটর স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে 400 কেভিতে স্টেপ আপ করি। 400 কেভিতে স্টেপ আপ করার পর সেই 400 কেভি কে আমরা 400 কেভি জিএসএ দিই। জিএসএ মূলত দুইটা বাস আছে, বাস 1 এবং বাস 2, এবং আমাদের জিএসটা 1.5 ব্রেকার। এটা সম্বন্ধে হয়তো আপনারা সবাই জানেন, বিভিন্ন ধরনের ব্রেকার বাস সিস্টেম আছে, রিং ব্রেকার আছে, 1.5 ব্রেকার আছে, সিঙ্গেল লাইন ব্রেকার আছে, অনেক ধরনের ব্রেকার আছে, বাস বার সিস্টেম আছে। তো আমাদেরটা হলো 1.5 ব্রেকার, অর্থাৎ একটা লাইনের জন্য 3টা সার্কিট ব্রেকার ইউজ করা হয়। তো দুইটা বাসের মাধ্যমে আমরা পাওয়ারটাকে দুইটা লাইনে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করি। একটা হলো বাঁশখালী লাইন 1, অর্থাৎ আমাদের মাতারবাড়ি থেকে দুইটা লাইন পাওয়ার লাইন যায়, এটা হলো বাঁশখালী লাইন 1 এবং বাঁশখালী লাইন 2, যেটাকে ডাবল সার্কিট বলা হয়, অর্থাৎ দুইটা লাইনের জন্য ডাবল সার্কিট। সেই পাওয়ারটা এসএস পাওয়ারে যায়, যেহেতু আমাদের দক্ষিণে অর্থাৎ কক্সবাজারের দিকে দুইটা পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হলো এসএস পাওয়ার যেটা এসএলএম-এর 1320 মেগাওয়াট, আর আমাদেরটা দুইটা একই পাওয়ার লাইন দিয়ে যায় আর কি। সেজন্য আমাদের পাওয়ারটাকে প্রথমে
এসএস পাওয়ারের জিএস এ দিই, জিএস এর ওখান থেকে আমার দুইটা লাইন বের হয়, অর্থাৎ মধুনাঘাট লাইন 1, মধুনাঘাট লাইন 2। এই দুইটা লাইনের মাধ্যমে আমরা পাওয়ারটাকে পাওয়ার গ্রিড অর্থাৎ পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত করে দিই, অর্থাৎ মধুনাঘাটে পাওয়ারটা চলে আসে। তো এটা হলো টোটাল আমার পাওয়ার প্ল্যান্টের, আমার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ইভ্যাকুয়েশন সিস্টেমটা। হ্যাঁ, আমার স্লাইড আপাতত এখানেই, হয়তোবা অনেক সময় নিয়ে ফেলছি আপনাদের, 10টা প্রায় 13 বেজে গেছে। এখন কারো যদি কোয়েশ্চেন থাকে আর কি, কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েরি থাকলে আমাকে আস্ক করতে পারেন। প্রান্ত, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। লাস্টে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যে স্লাইডটা করছেন, যদি একটু অন করতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেটা স্যার সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে আমার হচ্ছে ওই যে আপনার ইউনিট 1 আর ইউনিট 2 দুইটা ট্রান্সফরমার যদি আমার ব্রেক হয়, ওই যে এসইউ এসবিটি যেটা বলছিলেন, এইটা যদি ক্লিয়ার করতেন কিভাবে কাজটা হয় ভালো হতো। আচ্ছা, এটার জন্য আমাকে বুঝতে হবে হলো অক্সিলিয়ারি কনজাম্পশন কি। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের একটা অক্সিলিয়ারি কনজাম্পশন আছে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টের নিজস্ব কিছু তোমার কি বলা হয়, এই পাওয়ার কনজিউম করে, অর্থাৎ নিজস্ব কিছু ইলেকট্রিসিটি কনজিউম করে। অর্থাৎ আমার পাওয়ার প্ল্যান্টে অনেকগুলা পাম্প আছে, অনেকগুলা মোটর আছে, অনেকগুলা লাইট ভালভ, অনেক কিছু আছে যেগুলা আমার পাওয়ার কনজিউম করে, অর্থাৎ ইলেকট্রিসিটি কনজিউম করে। তো এই অক্সিলারি কনজাম্পশনের জন্য আমাদের কিছু বাসবার থাকে, যেমন 11 কেবি, 3.3 কেবি থাকে। বড় বড় পাম্পের জন্য 11 কেবি, বড় বড় মোটরের জন্য 3.3 কেবি, এগুলা ইউজ করা হয়। হ্যাঁ, 3.3 কেবি বাস ইউজ করা হয়। তো এই বাসগুলাই থেকেই যে পাম্প বা মোটর যেগুলা চলে সেগুলাকে আমরা অক্সিলারি কনজাম্পশন বলি। তো এখানে এসইউএসবিটা হলো, এটা হলো আমার স্পেয়ার, আমার হলো এক্সট্রা একটা রিডান্ডেন্সি ট্রান্সফরমার। অর্থাৎ আমরা পাওয়ারটা এই জেনারেটর থেকে জিএসসিটি দিয়ে 400 কেবিতে দিই, আর ইউনিট 2 থেকেও জেনারেটর হয়ে জিএসসিটি অর্থাৎ 23/400 কেবি হয়ে আমার 400 কেবি লাইনে দিই। বাট কখনো সাপোজ আমার জেনারেটর ট্রান্সফরমার দুইটাই হলো আমার আউট অফ সার্ভিস, অর্থাৎ আমি পাওয়ার গ্রিডে দিতে পারতেছি না, আমার দুটোটা জেনারেটর ট্রান্সফরমার হলো আউট অফ সার্ভিস, তখন আমাদের যে ইন্টারনাল যে যেটা আছে, অর্থাৎ যখন আমার জেনারেটর ট্রান্সফরমার দুইটাই হলো আউট অফ সার্ভিস থাকবে, তখন জেনারেটরও বন্ধ থাকবে। এটা জেনারেলি এটা দুটোটাই বন্ধ থাকবে। কিন্তু আমার যে পাওয়ার প্ল্যান্টের যে অক্সিলারি কনজাম্পশন, সেগুলো তো আমার লাগবে। যে আমার পাম্প, কিছু পাম্প আছে এগুলো চলবে, কিছু মোটর আছে চলবে, লাইটিং এর ব্যবস্থা আছে সেগুলো চলবে। তো সেগুলোর জন্য আমরা পাওয়ারটা কোথা থেকে পাবো? সেই পাওয়ারটা পাওয়ার জন্য আমরা গ্রিড থেকেই আলাদা, এটা 400 কেবি বাই 11 কেবি ট্রান্সফরমার, অর্থাৎ 400 কেবি লাইনের সাথে আমার একটা ট্রান্সফরমার থাকে, যেটা আমার 11 কেবিতে রূপান্তর করে এই 11 কেবি বাস যেগুলো আছে সেগুলোকে এনার্জাইজ করে রাখে। তখন আমরা 11 কেবি থেকে আমরা যে অক্সিলারি পাওয়ার যেগুলো আছে সেগুলোকে আমরা কনজিউম করি। বাট নর্মাল অবস্থায় যখন একটা জেনারেটর আমার সার্ভিসিংয়ে থাকবে, অর্থাৎ পাওয়ার আমরা জেনারেট করব, তখন এই জেনারেটরের আউটপুট থেকে আমরা 11 কেবি সুইচ গিয়ার গুলো এনার্জাইজ করে এখান থেকে আমরা পাওয়ার কনজিউম করি। ইন কেস এগুলা যদি এই জেনারেটর এবং জেনারেটর ট্রান্সফরমার ইউনিট 2 জেনারেটর এবং জেনারেটর ট্রান্সফরমার যদি আউট অফ সার্ভিস থাকে, অর্থাৎ বন্ধ থাকে, তখন অক্সিলারি কনজাম্পশনের জন্য আমরা এই এসইউএসবিটি অর্থাৎ স্টার্ট আপ স্ট্যান্ড বাই ট্রান্সফরমার, এটা হলো স্ট্যান্ড বাই ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা ইউজ করি। বুঝে গেছে? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমার কিছু জানার আছে আর কি। হ্যাঁ। এখানে হচ্ছে কি যে বয়লারে যে কো যে ওয়াটার টিউব গুলো আছে, এখানে কি কোল মিক্স হওয়ার সুযোগ আছে স্টিমের সাথে? না না, মানে কোনোভাবেই কোল মিক্স হওয়ার সুযোগ নাই। এটা হলো একটা হলো বক্স, যদি আপনি একটা বক্স ধরেন আর কি, হ্যাঁ, বক্সের যে মেটেরিয়াল, অর্থাৎ সাপোজ কাগজের বক্স ধরলে কাগজের ভিতর দিয়ে ওয়াটারটা ফ্লো হচ্ছে, আর কাগজের বক্সের ভিতরে যে খালি জায়গা যেটা আছে, ওই খালি জায়গাতেই হলো কোলটা বার্ন হচ্ছে। কোলটা আচ্ছা, বার্ন হয়ে
বাইরের দিক দিয়ে চলে যাচ্ছে, এটা জাস্ট ক্লোজ ভেসেল আর কি। বাট টিউব কয়লা এই যে টিউব গুলো অর্থাৎ ইন্টারনালি ফেটে যাওয়ার এরকম কোনো সুযোগ নাই আর কি, এরকম আর না, কি। এটা কখনোই ফাটবে না, কারণ প্রত্যেকটা টিউবে হলো হাই আপনার টেম্পারেচার করার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ, ওগুলা ফেটে যাওয়ার বা আহ, আহ, গলে যাওয়ার কোনো আমার নেই, সম্ভাবনা নেই। বাট যদি আমার বয়লার আনব্যালেন্স হয়, হ্যাঁ আনব্যালেন্স হলে আমার মেটাল টেম্পারেচারটা বেড়ে যায়। মেটাল টেম্পারেচার বলতে টিউবের যে মেটাল যেটা আছে সেটা টেম্পারেচারটা অনেক বেড়ে যায়, তখন হ্যাঁ আমার বয়লার ফেটে যাওয়ার বা ছিদ্র হয়ে যাওয়ার সেটা সম্ভাবনা থাকে। বাট এটা আমার বয়লার যখন আমরা চালাই তখন আমরা ওই টেম্পারেচার গুলা মেনটেন করি আর কি। আচ্ছা, মেনটেন করি। তারপর হলো ফিড ওয়াটারের ফ্লোটা মেনটেন করি। যখন আমার ফিড ওয়াটার ফ্লো খুব বেশি থাকবে তখন মেটালটা একদম হাই গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি আমার ফিড ওয়াটার ফ্লোটা কমে যায় তখন হিট এক্সচেঞ্জটা বেশি হয়ে ওখানে, সাপোজ আমার ফার্নেসের ভিতরে প্রায় 1500°C, আর টিউবের হুম, ভিতরে যে ওয়াটার স্টিম যেটা আছে সেটা মাত্র 600°C। তো আচ্ছা ও- হ্যাঁ, তো এখন সাপোজ যদি আমার ওয়াটার একদমই নাই, সাপোজ একদম টিউবের ভিতরে ওয়াটার নাই, বাইরে হলো এই ফার্নেসে হলো 1500°C, তখন বয়লারটার টিউব গুলো গলে যাওয়ার একটা বা ছিদ্র হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কখনোই টিউবের ভিতরে ওয়াটার ছাড়া আমরা আচ্ছা, ফার্নেস স্টার্ট করি না আর কি। বুঝা গেছে নাকি? ওকে, ধন্যবাদ। আচ্ছা আরেকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এটা, যখন আমরা যে কুলিং এর সময় যে যে ইয়াটা স্প্রে করতেছি, সি ওয়াটারটা যে স্প্রে করতেছি, এটার সাথে কি অ্যাশ মিক্স হওয়ার সম্ভাবনা আছে এই সি ওয়াটারের সাথে? না, সি ওয়াটারের সাথেও আমার হলো কোল মিক্স হওয়ার সম্ভাবনা নাই, কারণ কোলের পথটাই হলো আলাদা, ওয়াটারের পথটা একদম আলাদা। আমি দুইটা ফ্লো দেখাইছিলাম আর কি, একটা হলো ওয়াটার ফ্লো, একটা হলো গ্যাস ফ্লো। দুইটার ফ্লোটাই একদম আলাদা। ওয়াটারটা হলো আমার টিউবের ভিতর দিয়ে গিয়ে কন্ডেন্সারে চলে আসে, আর টিউবের বাইরের দিক দিয়ে হলো স্প্রে যেটা হচ্ছে এটা তো ওপেনলি স্প্রে হচ্ছে, ওয়াটার যেটা, সি ওয়াটার যেটা হচ্ছে স্প্রে, ওইটা কথা বলতেছি আমি, যেটা আচ্ছা সালফার ওয়াটার, সালফার সালফার যেটা তৈরি মানে। যেটা, হ্যাঁ ডিসালফারেশনের যেটা আছে হুম ওটা। হুম 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 হ্যাঁ, আচ্ছা ওটা হলো আমার অ্যাশ তো ডিসালফারাইজেশন হয় হলো ইএসপির পরে। হ্যাঁ ইএসপি তেই হলো আমার অ্যাশটা সে কালেক্ট করে ফেলে। ইএসপির পরে আর অ্যাশ থাকে না, জাস্ট আমার এয়ারের মধ্যে সালফারটা থাকে। সেই সালফারটাকে রিমুভ করার জন্য মূলত আমরা করি, কি বলে যে আপনার ওয়াটারটা স্প্রে করি। ওয়াটারটা ইন ওয়াটার, কেস, আচ্ছা হ্যাঁ আচ্ছা। ইন কেস, এরপর ইন অ্যাশ কেস থাকার যদি, সুযোগ নাই আর কি। না সুযোগ নাই আছে, বাট ইন কেস যদি আপনার ইএসপিটা বন্ধ হয়ে যায় তখন কি হবে? যখন হুম আপনার ইএসপিটা বন্ধ হয়ে যাবে তখন তো আমার সে অ্যাশটা হলো কালেক্ট করতে পারতেছে না। অ্যাশটা কালেক্ট করতে না পারলে তখন গিয়ে আপনার এই এফজিটির মধ্যে সে পানির সাথে অ্যাশটা মিক্স হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা তাও পার্সেন্টেজ খুব কম। এটা আর কি, যদি ইএসপিটা হলো ওকে, আমার কাজ ধন্যবাদ। না করে। বাট ইএসপি এফজিটি, হুম, ইএসপি ট্রিপ করলে এফজিটিও ট্রিপ করে। এটা আচ্ছা এটা ইন্টারলক করা আছে আর কি। ধন্যবাদ, অনেক কিছু জানলাম। আচ্ছা একটা বিষয় আছে, ডিসি সিস্টেমটা কারা ডেভেলপ করছে, ম্যানুফ্যাকচারার কারা ডিসি এটা সিস্টেমটা? হলো তসম্যাপ করছে জাপানিজ। আচ্ছা জাপানে এগুলো এবং হ্যাঁ, জাপান এবং কোরিয়া আর কি, দুইটা। কোরিয়ার কিছু আছে, বাট জাপানি ওটা তসমেপ। আমাদের ডিসিএস সিস্টেমটা হলো তসমেপের। সফটওয়্যারটা পুরো ডেভেলপমেন্ট কি ওদের? হ্যাঁ হ্যাঁ, ওটা পুরোটাই ওদের। পুরোটাই ওদের বলতে ওদের হলো বিভিন্ন শাখা আছে আর কি, যেমন আমাদের তোশিবা, তারপর হলো আইএচআই আছে, ওদের সবগুলা লজিক হলো তসমেপ কালেক্ট করে সে এটাকে করছে, ওগুলা যে কম্পাইল করে সে এই একটা কন্ট্রোল সিস্টেম তৈরি করছে আর কি। যেমন পিএলসিও আছে, পিএলসির কিছু কন্ট্রোল সিস্টেম যেটা ডিসিএস এ আসে, এটা ভায়া হয়ে এটাকে রূপান্তর করে তখন ডিসিএস এ এসে সে কন্ট্রোল সিস্টেমটাকে কম্পাইল করছে আর কি। এটা মূলত তসমাইপে করছে। এটা কি আমাদেরটা তসমাইপ আর কি। অনলাইন কি অ্যাভেলেবল এই সিস্টেমটা? অনলাইনে, না অনলাইনে অ্যাভেলেবল না, এটা তো অনেক ব্রাস্ট একটা সিস্টেম আর কি, অনেক বড় একটা সিস্টেম। অপারেটিং সিস্টেম কি লিনাক্স নাকি উইন্ডোজ? অপারেটিং সিস্টেম এদের নিজস্ব বিল্ড করা।
ওদের যে পিসি যেগুলো আছে বা ওদের হলো নিজস্ব হ্যাঁ হ্যাঁ বিল্ড হ্যাঁ করে দিছে আর কি। এটা অপারেটিং সিস্টেম ওরা নিজেরাই বিল্ড করে দিছে। হ্যাঁ, ওটা নিজেরাই বিল্ড করছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় এটা হচ্ছে কি সুইচ গিয়ারের যে অপারেটিং সিস্টেমটা এখানে কোন কোম্পানির, কি স্নাইডার নাকি অন্য কোম্পানির ইউজ করছে ওরা? আমাদের তো দুই তিনটাই আছে, স্নাইডারও আছে, এবিবিও আছে, তারপর স্টেট্রনের আছে। স্টেট্রনের ইউপিএস ডিসি যেগুলো আছে সেগুলো স্টেট্রনের। আর 11 কেবি 3.3 কেবি 415 ভোল্টের যে সুইচ গিয়ার যেগুলো আছে সেগুলো এবিবি। সুইজারল্যান্ডেরও আছে, ইন্ডিয়ারও আছে। আর স্নাইডারের কিছু আছে, সেটা হলো জিএস এর কয়েকটা হলো স্নাইডারের। এনার্জি মিটারিং যেগুলো আছে এগুলো স্নাইডারের আর কি, বাকি সবগুলো হলো এবিবি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি যেটা নিজস্ব কনজিউমিং এর যে 11 কেবি সিস্টেমটা আছে, এখানে কি স্টার ডেল্টা কোনো প্রবলেম আছে গ্রাউন্ডিং এর ক্ষেত্রে? তৈরি হয় কোনো সিস্টেম? না না, স্টার ডেল্টার কোনো ইয়া করে না আর কি, ম্যাটার করে না এখানে। এখানে তাইলে কি প্রাইমারি সেকেন্ডারি কি রকম, মানে আমি যদি গ্রিড থেকে নিই, গ্রিড থেকে নিলে 11 কেবি করলাম, প্রাইমারিতে 11 কেবি নিলাম, স্টার ডেল্টা হয়ে নিলাম, তারপর আমি সেকেন্ডারিতে কি করলাম, এটা 11 কেবিতে কনভার্ট করার পরে 400 কেবি থেকে 11 কেবি করার পরে। হ্যাঁ হ্যাঁ, 400 কেবি থেকে 11 কেবি করার পরে হলো আমার এটা হলো ডেল্টা ওয়াই থাকে আর কি, ডেল্টা ওয়াই। এটাতে সমস্যা করে না। ধন্যবাদ সবাইকে। রাত্রি অনেক হয়ে গেছে, আমরা কোশ্চেন পার্টটা একটু পরে করি, অথবা আমরা চাইলে এটা আমাদের কাছে কোশ্চেন দিলে আমরা পরবর্তীতে কোশ্চেন অ্যান্সার স্যার আপনাদেরকে দিয়ে দিব। Thank you, sir, for your informative speech. Now, thank you very much to all our respected speakers for their wonderful presentation. Now, before we move to Q&A session, I would like to share the token of appreciation with all of you. Please give me a moment to share it. দেখা যাচ্ছে না আমাদের। Thank you, Mehdi, for your words. So, for some reason, our chairperson had to leave few minutes ago due to important role. So we bring this wonderful session to end. It is my honor to invite our respected teacher, S.M. Nurpran sir, to share his closing remarks. Sir, please share. Thank you so much. First of all, I would like to thank you all, those who are present till now. We are at 10:30 p.m. of night. And I also like to especially thank our honorable keynote speaker for sharing his valuable insights and valuable time. I think behind this event, he had to provide a lot of time to prepare the slides and collect these videos.
So once again, I want to thank him on behalf of our honorable chairperson. Our chairperson, Carol sir, was present for a long time in this meeting, but unfortunately he was disconnected and I cannot reach him right now. So I am closing this event on behalf of our chairperson. And thank you all. That's it. And I would like to tell our keynote speaker if he had to tell anything closing or any further information to us. After that, we can close. ধন্যবাদ প্রান্তকে। হয়তো আমি অনেক সময় বেশি নিয়ে ফেলছি। আসলে কোল পাওয়ার প্ল্যান্ট এই অল্প সময়ের মধ্যে পুরোটা একটা পাওয়ার প্ল্যান্ট ডিসক্রাইব করা অনেক কঠিন একটা বিষয়। এটা আমি যদি শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়েই কথা বলি তখন 1 আওয়ার অলরেডি চলে যাবে শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে যদি কথা বলি আর কি। তারপরেও যে আপনারা সময় দিচ্ছেন সেটার জন্য ভালো লাগলো যে এরকম একটা সবার একটা জানার একটা ইচ্ছা ছিল। তো সবাইকে এত রাত পর্যন্ত সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে, আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। এনি টাইম আই এম অ্যাভেলেবল। সো ধন্যবাদ সবাইকে যারা হোস্ট হিসেবে ছিল এবং প্রান্তকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।